গরিব ঘরের ছেলে আমি। আমার মা মুড়ি ভেজে মানুষ করেছে। বারণ করলো আর্মির ট্রেনিং খুব কষ্টের, চাকরিতে যাব না। তখন আমার মা বললো যে তুই আমাকে বয়স হয়েছে বলে এই বাহানা করে চাকরিতে যাবি না। একটা জিনিস জানবে যে আমি তোকে জন্ম দিয়েছি দেশ মাতার জন্য, একটা মায়ের জন্য নয়। আমার ফায়ারিং রেঞ্জে আমাদের যেতে হয় প্র্যাকটিস করার জন্য, মানে এসএলআর নিয়ে, ইনসাস নিয়ে ফায়ারিং, টার্গেট লাগছে কিনা এটা প্র্যাকটিস হয়। ওই বুলেটের একটি পার্ট, ওকে খোকা বলা হয়, খালি খোকা, মানে প্রচুর গরম লাল। আচ্ছা, ওই অবস্থায় একটা খোকা তুলে নিয়েছে আমার হাতে। এখানে ট্রেনিং এর সবচেয়ে বড় আদর্শ হচ্ছে আমাদের শারীরিক গঠনের সাথে সাথে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স দেয়। ট্রেনিং এর সবচেয়ে বড় আদর্শ হচ্ছে আমাদের শারীরিক গঠনের সাথে সাথে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স দেয়। আমি যদি দাঁড়িয়ে থাকি, আমাদের ভারতবাসী শান্তিতে ঘুমাতে পারবে। আমার একটা মাধুর্য আলাদা থাকে, সেটা ওই লড়াইয়ের মধ্যে ওটা আমাদের অর্জন করতে হয়। আজকে আমার এইগুলো দেখেছে, এগুলো আমার নিজের সম্পদ নয়, ভারত সরকার আমাকে এই কর্মের জন্য দিয়েছে। লড়াইটা যেমন করে হোক এপার করে ওপার হওয়া দরকার। স্ত্রী গর্ভাবস্থায় ছিলেন। আচ্ছা, তার স্ত্রীকে চিঠি লিখছে যে তুমি প্রত্যেক দিন গীতা পাঠ করো, দ্বিতীয় শ্লোক পাঠ করো। বারবার অর্জুন বলছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে তুমি ধনুষ দাও, এটা তোমার ধর্মের লড়াই। কিছুর অভাব নেই, চরিত্র গঠনের অভাব আছে। তিনটে এইচ। আচ্ছা, ফার্স্ট এইচ হচ্ছে আর্লি মর্নিং, সকালবেলা ওঠো, নিজে এক্সারসাইজ করো, ব্যায়াম করো। আচ্ছা মতো মেয়ে, ও বলছে আমি মোবাইল। তো রিটায়ার করার পর ওই ব্লাড ডোনেশন ক্যাম্প আমার বাড়িতে হয়। নমস্কার, স্কিল বাংলা পডকাস্টের আরো একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন আমাদের গেস্ট হিসেবে, তিনি সুবেদার মেজর নরেশচন্দ্র দাস স্যার। তার জীবনের অনেক অভিজ্ঞতা, তিনি একাধারে পার্টিসিপেট করেছেন, আমি যদি খুব ভুল না করি স্যার, অপারেশন ব্লু স্টারে, শ্রীলঙ্কা সিভিল ওয়ার চলাকালীন ইন্ডিয়ান পিস কিপিং ফোর্সের সদস্য ছিলেন, এবং কার্গিল ওয়ারেও যিনি পার্টিসিপেট করেছেন দেশের বিজয় ছিনিয়ে আনতে। আজকে তার এই বৃহৎ অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু স্টোরি, কিছু এক্সপেরিয়েন্স আমরা স্যারের কাছ থেকে শুনে নেব, এবং আরো অনেক ব্যাপারে স্যারের কাছে আমরা প্রশ্ন রাখবো, সমৃদ্ধ হব। তার আগে আমাদের সমস্ত স্টুডেন্টের তরফ থেকে, আড্ডা 24/7 ইনস্টিটিউটের সমস্ত টিচার, সমস্ত কর্মী এবং আমাদের অডিয়েন্সদের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই স্যার, আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। স্যার, আপনার অভিজ্ঞতায় আসবো, তার আগে শুরুটা একেবারে শুরু থেকে করি। কেন মনে হয়েছিল ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবেন? অ্যাকচুয়ালি এই মানে ছোট্ট কথাতে শেষ করাই দরকার। আমি ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার মতো মানসিকতা তেমন ভাবে ছিল না। আচ্ছা, খুব গরিব ঘরের ছেলে আমি। আমার মা মুড়ি ভেজে মানুষ করেছে। আচ্ছা, তো যখন আমি 12 ক্লাস পাস করার পর কালনা কলেজে ভর্তি হই, তো আমি অনার্স নিয়ে পড়তে পড়তে পরীক্ষায় বসি। তো ওখানে আমি উত্তীর্ণ হয়ে যাই আর্মির জন্য। আচ্ছা, তারপরে মনে হলো, সবাই বারণ করলো আর্মির ট্রেনিং খুব কষ্টের। এই মতো অবস্থায় আর্মিতে গেলে সার্টিফিকেট গুলো হারাবি, ট্রেনিং হয়তো কমপ্লিট করতে পারবি না, ফিরে আসবি। তা আমাদের কালনা কলেজে ইংলিশের প্রফেসর কল্যাণ বাবু আমাকে বলল, তুই যাচ্ছিস কিন্তু ভালো চাকরি পেতি, কিন্তু আর্মিতে যাবি কেন? তো বাড়িতে এসে বলার পরে মানে আমার মা তখন বলছে যে প্রথম হচ্ছে যে লেখাপড়া শিখিয়েছি, মুড়ি ভেজে তোকে লেখাপড়া শিখিয়েছি, চাকরি করতে যাবি না কেন? আমি বললাম আর্মির ট্রেনিং তো, আর্মি কষ্টের, যাওয়াটা সম্ভব হবে না। কিন্তু বললো আর আমার যে এখন বয়স আছে, সেই বয়স উত্তীর্ণ হওয়ার পরে হয়তো আমি চাকরি ভালো পেয়ে যাব, তোমার বয়স হয়েছে, তো আমি ছেড়ে দিলাম, ওই চাকরিতে যাব না। তখন আমার মা বললো যে তুই আমাকে বয়স হয়েছে বলে এই বাহানা করে চাকরিতে যাবি না। একটা জিনিস জানবে যে আমি তোকে জন্ম দিয়েছি দেশ মাতার জন্য,
একটা মায়ের জন্য নয়। আমি শুনে খুব চোখের জল পড়ে গিয়েছিল যে আমি কোন মায়ের কাছে বলেছি, বন্দুকের সামনে নিজের সন্তানকে তুলে দিচ্ছে আর বলছে দেশ মাতার জন্য দিয়েছি, আমার একটা মায়ের জন্য তুই অপেক্ষা করতে হবে না। হয়তো সেই দিনই আমার বীজ বপন করে দিয়েছিল একটা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আমার একটা দায়বদ্ধতা, আর দেশকে ভালোবাসার জন্য হয়তো আমি সেই দিনই পাড়ি দিয়েছিলাম, আর্মিতে গেছি। 30টি বছর আর্মিতে চাকরি করেছি, পিছন ফিরে তাকাইনি, শুধু দেশের জন্যই করেছি। এই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমার মা। প্রথম দেশপ্রেমের পাঠ মায়ের কাছ থেকেই শেখা। আর্মিতে জয়েন করলেন স্যার, এবার যেটা আপনাকেও আপনার স্যাররা বলেছিলেন, অনেকে বলেছিলেন যে আর্মির ট্রেনিং খুব কষ্টের, ট্রেনিং পিরিয়ড নিয়ে কিছু অভিজ্ঞতা যদি বলেন আমাদের। আমি 1983-তে আর্মিতে জয়েন করি। আচ্ছা। আর্মি সত্যিই আর্মি ট্রেনিং খুব খুব মর্মান্তিক, মানে ভয়াবহ ট্রেনিং। একটা ছোট্ট উদাহরণ আমি দিচ্ছি। আমার ফায়ারিং রেঞ্জে আমাদের যেতে হয় প্র্যাকটিস করার জন্য, মানে এসএলআর নিয়ে, ইনসাস নিয়ে ফায়ারিং, টার্গেট লাগছে কিনা এটা প্র্যাকটিস হয়। ওকে। সেই প্র্যাকটিসে গিয়ে ফায়ারিং রেঞ্জে যখন প্র্যাকটিসে যায়, আমার গুলিটা মানে এসএলআর থেকে যখন আমি গুলিটাকে টাইগার দাবাচ্ছি আর আমার টার্গেটে গিয়ে পৌঁছাচ্ছে, কিন্তু এদিক ওদিক হয়ে যায়, টার্গেটে নিশ্চিত জায়গায় লাগে। বেশ। যে টার্গেটে যে বুলেটটা বেরিয়ে যাচ্ছে, ওই বুলেটের একটি পার্ট, ওকে খোকা বলা হয়, খালি খোকা, মানে প্রচুর গরম লাল। আচ্ছা। ওই অবস্থায় একটা খোকা তুলে নিয়ে এসে আমার হাতে এখানে চেপে ধরে ইন্সপেক্টর। বলে একটি গুলি যদি নষ্ট করছিস তাহলে দেশের মানুষকে, পাকিস্তানের পড়োশি দেশ যদি লড়াই করে তাকে মারতে পারবি। তো সে আগে এখানে এখনো আমার এই হাতের এখানটা দাগ আছে, এটা আমার কলঙ্কের নয়, এটা আমার আদর্শের। যে আমি যেহেতু ভারতবর্ষের একটা সৈনিক, আর আমার গোলা নষ্ট হচ্ছে, দেশের মানুষ আমাকে খরচা দিয়ে আমাকে সৈনিক সাজিয়েছে, তো সেইটা নষ্ট না করার আগে আমাকে ঠিকঠাক ফায়ার করতে হবে। কিন্তু পরবর্তী দিনে আমার এমন একটা টার্গেটের সাথে আমার সম্পর্ক তৈরি হলো, আমার নিশ্চিত একটা গুলি যদি দেয় ওই টার্গেটে একটাতেই লাগবে। আচ্ছা। প্রথম আমার জীবনের যে আমার এই কষ্টের জিনিস, সেদিন আশীর্বাদ ছিল যে এই, সেই জন্য অ্যাকচুয়ালি শিক্ষা জীবন এমন একটা শাসন না হলে শিক্ষা হবে না, সেটা প্রথম শিখেছিলাম। যে প্রথম দরকার আছে ডিসিপ্লিন, বলতে গেলে পরে প্রথম শাসন দরকার, ডিসিপ্লিন। কোনো কিছু শিখতে গেলে শাসন খুব দরকার আছে, এবং আর্মিতে আপনি সেটা পেয়েছেন। আর্মিতে সেটা পেয়েছি। ফায়ারিং ছাড়া, ফায়ারিং প্র্যাকটিস তো একটা অন্যতম বড় অঙ্গ ছিল ট্রেনিং এর। আর ট্রেনিং মানে ফিজিক্যালি, মেন্টালি একজন মানুষকে সোলজারে পরিণত করার জন্য কি কি ট্রেনিং হতো? সোলজারে পরিণত করতে গেলে আমরা তো একবারে ইয়ং কলেজের ছাত্র, একবার আর্মিতে যাচ্ছি, যা কিছু আছে সব নতুন লাগে। আচ্ছা। মানে সেই নতুনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে আমি যে জায়গায় গেছি সেই জায়গার ট্রেনিং কে, সেই জায়গার আদর্শকে, সেই নিয়মকে আমি মানি যদি, তাহলে আমার বেশি কষ্ট হবে না। আচ্ছা। প্রথম হচ্ছে যে আমাকে ট্রেনিং করতে হবে, আমাকে একটা পাক্কা সোলজার তৈরি হতে হবে, তাতে যেন আমার সবচেয়ে বড় হচ্ছে সেইখানে কাজ করতে পবিত্র নিঃস্বার্থ হবে, শিখতে হবে। যেমন পবিত্রতা থাকে, কোনো অর্ডার হলো ওর মধ্যে আর্গুমেন্ট নয়, আমাকে অর্ডারটাকে কিল করতে হবে। আর নিঃস্বার্থ বলতে কোনো কর্ম করতে গেলে পরে আমি এটা কি পাবো সেটা খোঁজার দরকার নেই, আমাকে এই কর্মটা করতে হবে সেটাই দরকার। তো ট্রেনিং এ সেই আদর্শগুলো, ট্রেনিং এ সবচেয়ে বড় আদর্শ হচ্ছে আমাদের শারীরিক গঠনের সাথে সাথে স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স দেয়। কিরকম? একটা আমরা যদি একটা ভুল করি না, 10 জন যদি থাকি 10 জনই পানিশমেন্ট পাবে। মানে একজনের ভুলে পুরো টিম পানিশমেন্ট পাবে। সারে সিনেমা একলাই 10 জনের। আমার এখানে যখন আহত হলাম, ডেড হয়ে গেলাম, রক্ত ঝরছে, আমাকে 7 দিন ট্রেনিং থেকে আউট করে দিল। কিন্তু আমি একা হলাম না, আমার স্কোয়াডের যতজন ছিল ততজন 7 দিন ট্রেনিং বন্ধ করে দিল। প্রত্যেকদিন সকালবেলা ওরা সবাই মিলে আমাকে গালাগালি দিয়ে চলে যাবে। তার মানে ওইটা একটা ইউনিটি তৈরি হলো, যে আমি যদি অন্যায় করি সবাই মিলে পানিশমেন্ট পাবো, আবার যদি ভালো কাজ করি সবাই মিলে ওটা সুখ্যাতিটা পাবো।
তো ওটা একটা সবচেয়ে বড় জিনিস যে আমরা একই ইউনিফর্মে, একই মতামতের উপর, একই আদর্শের উপর বড় হই, এবং এইভাবেই টিম বন্ডিং তৈরি তৈরি হয়। হয় একবারে। আচ্ছা স্যার, ট্রেনিং চললো আপনার কালনা থেকে একেবারে ইন্ডিয়ান আর্মির ট্রেনিং ইনস্টিটিউটে, এরপর প্রথম পোস্টিং মিরহাট। আচ্ছা, মিরাটে আমি পোস্টিং গেলাম। মিরাটে পোস্টিং যাওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যেই গোল্ডেন টেম্পল অর্থাৎ অমৃতসরে যে স্বর্ণ মন্দির আছে সেখানে আকালি দলের আক্রমণ করলো 1984 পরের বছরই। ওই সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তো আমরা মিরাট থেকে একবারে রওনা দিলাম একবার গোল্ডেন টেম্পলের সামনে। আচ্ছা, সেখানের অবস্থা দেখে মানে ভিতরে সব মানে আর্ক অফ ফায়ারিং যেটা থাকে, আমাদের ব্যারেল দেখা যাবে না কিন্তু গোলা আসছে দেখা যাচ্ছে, গুলি মারছে, মানে সে শুট করছে দেখা যাবে, কিন্তু কোথা থেকে করছে দেখা যাচ্ছে না, মানে টেম্পলের ভিতর থেকে করছে। তো আর্মি মানে সিদ্ধান্ত নিতে পারছে না যে আমরা কি করব। সেই সময় আমাদের যে ডিভ কমান্ডার ছিলেন, তো 9 ডিভের ডিভ কমান্ডার ছিলেন, উনি আদেশ দিলেন যে সামনের গেটটা 25 পাউন্ডার একটা আমাদের সেই সময়কার গান ছিল, এখন মালয়েশিয়া কে ওটা বিক্রি করা হয়ে গেছে, ওই টেকনোলজিটা পুরোটাই। ওই গানটার 25 পাউন্ডার বলা হয় ফিল্ড গান, ও গেটের সামনে দিয়ে ডাইরেক্ট শুট বলা হয়, ডাইরেক্ট শুট করে দিলাম। প্রথম ডাইরেক্ট শুট করার সাথে সাথে ওই গেটটার তছনছ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল একবারে। তখন ওরা ভয় খেয়ে গেল, যে বললো এবার গোল্ডেন টেম্পলে উড়িয়ে যাবে যদি এরপরে এরা সারেন্ডার না করে। সেই মতো অবস্থায় ওরা ওখান থেকে একে একে হাতিয়ার ডাউন করে দিয়ে হাত উপর করে গেটের ভিতরে এলো। 39 জায়গা থেকে ফায়ার এসেছিল। আচ্ছা, 39 জায়গা থেকে ওরা ফায়ার করছিল। গার্নেট বিভিন্ন গোল্ডেন টেম্পলের নিচে ঘর আছে, সেই ঘরে এরা সব অনেক এক্সপ্লোজিভ গুলো সব শেল্টার তৈরি করেছে, এক্সপ্লোজিভ প্রচুর ছিল, সেইগুলো উদ্ধার কার্য। এই প্রথম আমার জীবনের ইয়ং বয়স, একবারে নতুন মানে আর্মির সঙ্গে মোকাবেলার লড়াই। এটা এই পাওনাটা আমার দুর্দশা নয়, এটা আমার জীবনের প্রথম সৌভাগ্য। আমি ইউনিফর্ম পরেছি দেশের একটা কাজের জন্য, প্রথম লড়াই আমার, এবং অত্যন্ত সেনসিটিভ জায়গা যেখানে রিলিজিয়াস আবেগ, ইমোশন সবকিছু জড়িয়ে রয়েছে। ওখানে আবার কাউকে আমরা মারতে পারবো না, ঠিক মারতে পারবো না। মন্দিরের মধ্যে কোনো জাতিগত ভাবে মারা যাবে না, কোন ধর্মের অবলম্বনে তাকেও মারা যাবে না। তাদের মানে ধরে নিয়ে এসে তাদের জেলখানায় আবদ্ধ করো, বন্ধ করে দাও, এই কাজ ছিল, এটাই অর্ডার ছিল। এটা ছিল প্রথম 1984 ওপি ব্লু স্টার বলে নাম এর ছিল, আর এটা গোল্ডেন টেম্পলের উপর। নেক্সট জীবনের গতিতে চলে। এমনি আর্মির মধ্যে তো মানে শান্তির জীবন বলে আর্মি হয় না, কিন্তু আমি আর্মিতে মানে অ্যাডভান্টেজ এত বেশি পেতাম যে আমার আর্মিটাই শুধু ভালো লাগতো। আচ্ছা, আর্মির কোনো কষ্ট দুঃখ ব্যথা বেদনা বলে আমার কিচ্ছু মনে হয় না। আপনি এনজয় করেছেন একবারে, যে মায়ের আশীর্বাদ পেয়েছি, এটা তো আমার একটা মায়ের জন্য তুই বাড়িতে থাকবি না, দেশ মাতার জন্য থাকবে, এই আদেশই আমার মাথার মধ্যে ঘুরতো যে কিসের জন্য বাড়ি এখন যাবো, সঁপে দিয়েছে আমাকে দেশের জন্য, তো ওখানেই আমাকে থাকতে হবে। তো সেই কষ্টটা ছিল না। তারপরে এই লড়াই পোস্টিং এই হতে হতে ফির আমরা 1988 আমাদের ভারতবর্ষ থেকে আমাদের অর্ডার এলো, যখন আমি 831 লাইট রেজিমেন্টে সার্ভিস করি। তো অর্ডার এলো যে আমার শ্রীলঙ্কা যেতে হবে, পিসকিপিং ফোর্সে, কারণ শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলছে। আর সেই সময় রাজীব গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী। ঠিক। তো আমরা ওখানে জাফনা ইউনিভার্সিটিতে গেলাম। ওখানে প্রথম হচ্ছে আমাদের শেল্টার পাওয়া গেল, ওইখানে ব্যাংকার ট্যাঙ্কার বানিয়ে ওইখানে থাকার জায়গা হলো, যে এলটিটি কে ধরতে হবে আর তাকে মারা যাবে না। এখানেও অর্ডার মারা যাবে, কাউকে শুট করা যাবে না। খুব মানে সবচেয়ে মর্মান্তিক, ভাষা বোঝা যায় না। সবচেয়ে প্রবলেম হচ্ছে ওরা কি বলছে, গালাগালি দিচ্ছে না ভালো কথা বলছে না, আমাদের কি সম্বন্ধে আর্মি সম্বন্ধে কি ওরা বার্তা পাঠায় সেটা বোঝা যাবে না। মানে কোনো আর ভৌগোলিক ব্যবস্থা এমন ভাবে আছে,
মানে গ্রামে ঘরের মানুষও কথা বলার মতো কেউ নেই যে আমরা আচ্ছা। কিসের জন্য এসেছি, হুম। আমাদের উদ্দেশ্যটা কি আছে, তোমাদের মারবো না, হুম। তোমরা আমাদের যারা এই গ্রামের মধ্যে কোনো মানে এলটিটি প্রবেশ করে গেছে, তারা আমাদের ক্ষতি করতে চায়, আপনাদের ক্ষতি করতে চায়, সেটা বলুন আমাদের, এটাও বলার মতো নয়। শেষ পর্যন্ত এটা সব থেকে বেশি চ্যালেঞ্জিং। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং যে আমরা কোনো রেগুলার ইনফরমেশন আমরা পাই। আইবি থাকলেও আইবি কেও রেগুলার ইনফরমেশন, ভাষার মধ্যে খুব দ্বন্দ্ব হয় এখানে। আচ্ছা। তারপরে ওইখানে জাপান ইউনিভার্সিটি হঠাৎ করে একদিন হলো যে এর মধ্যেই আছে, আমরা যে জায়গায় পাশে সেন্টার করেছি তার মধ্যে জাপান ইউনিভার্সিটির মধ্যে এলটিটি ঢুকে আছে। আচ্ছা। তারপরে অর্ডার এলো, তারপরে ওই মানে আমাদের চলছিল অভিযান, চলছিল অপারেশন চলছিল। এই মিশনটাকে কমপ্লিট করার পরে আমরা 3 মাস পরে আমরা ফির দেশের জন্য ফিরে এলাম ওখান থেকে। ওখানেও একটা মানে জীবনের স্মরণীয় দিন যে আমরা আমাদের ভারতবর্ষ যত কিছুই করে কেন পড়োশী দেশের সাথেও আমাদের একটা সুমধুর সম্পর্ক আছে, শান্তির বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়ার ভারতবর্ষ এটা করে। ঠিক সেই ভারতবর্ষ ভূমি শুধু ভূমি নয়, এটা একটা আধ্যাত্মিক পটভূমি। এবং হ্যাঁ, এটা শুধু আমরা লড়াই করতে যাইনি, আমরা মানুষকে সাহায্য করেছি, মানুষের প্রতি আমার যে সদ্ভাবনা আছে, মানুষের পাশে দাঁড়ানোর যে ইচ্ছা আছে, ভারতবর্ষের সেই মাটি থেকে আমরা পেয়েছি, তবে আমরা শ্রীলঙ্কাতে গিয়ে কাজ করতে পেরেছি। ঠিক তাই। এরপর আপনি দেশে ফিরে এলেন নতুন একটা অভিজ্ঞতা তৈরি করে। দেশে ফিরে আর্মিদের তো বিভিন্ন সময় পোস্টিং চেঞ্জ হতেই থাকে, এরপর কোথায় কোথায় পোস্টিং পেলেন? তারপরে শ্রীনগর আমার জীবনের সবচেয়ে বড় পাওনা বলতে পারি, বড় দুঃখেও বলতে পারি, বড় আনন্দেরও বলতে পারি। আমি আমার 30 বছর সার্ভিসের মধ্যে 11 বছর শ্রীনগরে কাটিয়েছি। আচ্ছা। শ্রীনগরে যে কোন জায়গায় যায়নি সেটা বলা মুশকিল, মানে গ্যামা বাগানের মধ্যেও বসে রাত কাটিতে হয়েছে। কি বাগান? মানে গ্যামা গাছ যেগুলো বলে আমাদের, যেগুলো ভুট্টার গাছ হয়, ভুট্টার গাছগুলো বাগান হয়, সেই বাগানের মধ্যে আমাদের রাত কাটাতে হতো। কেমন? ওখানে এক রকমের ফিদাইন অ্যাটাক ছিল। আচ্ছা। ফিদাইন অ্যাটাক কেমন? আমি মরবো, তোমাকে মারবো, আমাদের জীবনের কোনো পরোয়া নেই। উগ্রবাদীদের কোনো ধর্ম নেই, কোনো জাতি নেই, কোনো দেশ নেই, তাদের জীবনের মধ্যে মানসিকতা নেই, তাদের একবারে আমি সৈনিক হয়ে বলতে পারি উগ্রবাদীর এমন একটা জাত যা সবচেয়ে নিকৃষ্ট রকমের জাত, যারা পয়সার জন্য সবকিছু করতে পারে, টাকার জন্য। টাকাটা দেওয়াও যে শ্রীনগরে যে মানুষকে টাকা দেওয়া হয় সেও খুব মর্মান্তিক ঘটনা। কারণ আমরা উগ্রবাদীকে অনেক, আমরা ওখানে পোস্টিং হওয়ার সময় আমাদের উগ্রবাদী আমাদের ইউনিটে 5 জন আমরা ধরি, 5 জনকে। তো তাদের কাছে জিজ্ঞাসা করি তোমরা কেন উগ্রবাদী? 17-18 বছরের ছেলে, 22 বছরের ছেলে উগ্রবাদী হয়ে গেছে কেন? বলে আমাদের পিওকে হচ্ছে আমাদের পাকিস্তান, মানে শ্রীনগরের আগে উড়ি সেক্টরের নিচেই হচ্ছে পিওকে। আচ্ছা। 5 কিলোমিটার এমনি হাওয়াতে আছে, রাস্তাতে একটু আলাদা দূরত্ব হবে, ওখান থেকে আসানি মানে অসুবিধা হয় না ভারতবর্ষে প্রবেশ করার জন্য। আচ্ছা। পিওকে থেকে উড়ি সেক্টরে আসার কোনো অসুবিধা নেই। তো ওদের ধরার পরে যখন আমরা বলছি যে কেন তোমরা উগ্রবাদী হয়েছো, বলে আমার বাড়িতে এসে যদি পিস্তল ধরে আমার বাবা মাকে, আমার বোনকে যদি কোনো কিছু অশুভ ইঙ্গিত করে, তখন বাধ্য হয়ে আমরা তখন এই রাস্তা অবলম্বন করি। কাঞ্চার তারা বলছে যে আমরা উগ্রবাদী হতে চাই না, ভারতবর্ষের মানুষ, আমি কেন উগ্রবাদী হব? কিন্তু উগ্রবাদী এই মতো অবস্থায় হতে হয়, আমাকে এসে বাড়ির মধ্যে ঢুকেছে, বাবা মাকে শুট করে দেবো, মেরে ফেলবো, তোমার ছেলেকে আমার সাথে দাও, লাখ টাকা দিচ্ছি, নাহলে তোমার মেয়ের সঙ্গে আমার অশুভ কোনো ইঙ্গিত দেখাই, কাজ করবো। সেই জন্য আমরা বাধ্য হয়ে এই ছেলেগুলো উগ্রবাদী হয়েছে। তো আপনি বলছেন জঙ্গি সংগঠনের রিক্রুটমেন্টে লোকাল ইউথদের চাপ দিয়ে রিক্রুটমেন্ট করা হয়, একবারে সম্পূর্ণ চাপ দিয়ে। আচ্ছা। এমনি রিক্রুটমেন্ট কোনো হয় না, কয়েক লক্ষ টাকা তাদের উপরে দেয়, নাহলে তাদের ভয় দেখায়, তাদের তুলে নিয়ে যাব, তার বোনকে তুলে নেবো, দিদিকে তুলে নিয়ে যাব, নাহলে তুই যদি না যাস, চাপ দিয়ে রিক্রুটমেন্ট হয় উগ্রবাদী। আচ্ছা। আর এই হচ্ছে ফিদাইন অ্যাটাক। এরা টেন্টে হামলা করে, সৈনিক ওখানে আছে জানে,
সেই জন্য আমাদের রাতের অন্ধকারে কি করে, দিনের বেলা ওখানে থাকা গেল, রাত হলে পরে ওই এই ভুট্টা গাছের বাগান আছে, ওর মধ্যে ঢুকে বসে থাকতে হয়, যাতে টেন্টে একটা একটা ইলুশন, মায়া তৈরি হলো যে ওরটা ধোকা দেয়া, যে ওর এলে পরে আমাদের আর পাবে না, টেন্টটাই দেখতে হবে, কিছু নষ্ট হবে, কিন্তু আমরা তো জীবনে বেঁচে থাকবো। আর আপনাদের রেস্ট রাত্রিবেলা ওইভাবে তো ওইভাবেই কেটে যায়। আর্মির জন্য তো আর্মির চাকরি সবাই পছন্দ করে না করে সেটা বলতে পারবো না, আমার খুব পছন্দ হয়েছে, মানে দেশের জন্য, মানুষের জন্য, যে আমি যদি জেগে থাকি মানে সীমানায় ব্যাপারে সিকিউরিটি ফোর্সের যেমন জওয়ানরা দাঁড়িয়ে থাকে, ইন্ডিয়ান আর্মি তো এরকম দাঁড়িয়ে থাকে, আমি যদি দাঁড়িয়ে থাকি আমাদের ভারতবাসী শান্তিতে ঘুমাতে পারবে। একদম তাই। তো সেটা থাকে যে আমি যদি বেঁচে থাকি, আমি তো ভারতের জন্যই লড়বো, পাকিস্তানের জন্য লড়বো না, আমাকে বাঁচতে হবে। যদি ভারতকে শান্তি দিতে হয় তো আমাকে বাঁচতে হবে। এইভাবেই আমাদের জীবনযাত্রা তৈরি হয়। আর্মির মধ্যে স্পিরিচুয়াল ফ্যাক্টর থাকে, স্পিরিচুয়াল শক্তি মানে এত বেশি থাকে যে আদেশ দেয়া সেটা আমাদের মানে বস ইজ অলওয়েজ রাইট। আচ্ছা, বস যা বলবে সেটা পশ্চিম দিকে যদি বলে সূর্য ওঠে, ওর মধ্যে কোনো তর্ক নেই, বস ইজ অলওয়েজ রাইট। আর্মি ছাড়া অন্য ক্ষেত্রে এই ভাবনাটা একেবারেই থাকে না। আর্মিতে কোনো ইউনিয়ন নেই, ঠিক, আর্মিতে কোনো যেটা আদেশ মেনেছে সেটা, যেটা বলেছে ওই আদেশ মানতে হবে। তো এই জিনিসগুলো একটা ডিসিপ্লিন এই আর্মিতে আছে বলেই তাই আমরা এত শান্তিতে থাকি, এই আদর্শ আছে বলে। এইভাবে শ্রীনগরের জীবন কেটেছে অনেক জায়গায়, মানে আমি উড়ি সেক্টর, তারপরে উড়ি সেক্টর আছে, তা বাদামি বাগ আছে যেটা আমাদের ক্যান্ট বলা হয়, বিবি ক্যান্ট শ্রীনগরের মধ্যে, তারপরে কফওয়ারা আছে, তারপরে অনন্তনাগ আছে, যেগুলো সবচেয়ে বড় দুঃখের আমাদের চোখের জল পড়ে 14ই আগস্ট। ভারতবর্ষের তো ন্যাশনাল ফ্ল্যাগ একটাই, একদম, কিন্তু 14 তারিখে এলে আমার চোখ দিয়ে জল পড়ে যায়। 14 তারিখে এলে পরে সেদিন পাকিস্তানে আমাদের কাশ্মীরে পাকিস্তানের ন্যাশনাল ফ্ল্যাগ উঠবে, ভারতের আন্ডারে থাকা জায়গা, ভারতবর্ষের পুরো খরচা নেয়, দুটো স্টেটের যে খরচা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে, একটা স্টেটে যা করে, পশ্চিমবঙ্গের যদি একটা স্টেটে সেন্ট্রাল গভর্নমেন্ট 5 লক্ষ টাকা দেয়, আমি কথাই বলছি, শ্রীনগরকে 10 লক্ষ টাকা দিতে হবে, কিন্তু শ্রীনগর তার পরিবর্তে কিচ্ছু দেবে না। 370 যে ধারা আছে, 35 আলফা আছে, এগুলো মুছে গেছে, এগুলো এই সরকার বহন করেছে, যেগুলো অ্যাবসোলেট করে দেওয়া, এটা সবচেয়ে ভারতবর্ষের পক্ষে একবার কল্যাণকর জায়গা। এবার আমি যদি পাকিস্তানে মানে শ্রীনগরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা ন্যাশনাল ফ্ল্যাগ উঠতে দেখি, তা আমার চোখের জল পড়বে না? আমি কি একবার ভাববো না আমি কোন দেশে বাস করি? এই পাকিস্তানে বাস করছি তখন, আর যে পাকিস্তান আমার শত্রু হয়ে আছে, আমি এখন এই কাশ্মীরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা দেখছি, আর আমাদের পতাকাটাকে পায়ে দলন দেওয়া হয়। আর এরা কারা? এরা হচ্ছে কাশ্মীরি বাসী, সবাই মিলে করে, কাশ্মীরি বাসী সবাই মিলে। এই তো একবারে মানে 11টা ধারা আছে 370 মধ্যে, 11টা ধারার মধ্যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের রেসপেক্ট করবো না, কোনো আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার মানবো না, আমি ওই স্টেটে গিয়ে কোনো সম্পত্তি কিনতে পারবো না, বিজনেস করতে পারবো না, পশ্চিমবঙ্গের কোনো ছেলে যদি ওই স্টেটে চাকরি পায়, সে চাকরি টেম্পোরারি হবে, কোনো পেনশন পাবে না। এই অনেক রকমের আছে, 35 আলফাতে করে এটা চাকরির ব্যাপারটা। যত বছরই চাকরি করো না কেন তুমি কিন্তু পার্মানেন্ট চাকরি ওটা নয়। গোটা ভারতের জন্য একরকম নিয়ম, ভারতের একটা রাজ্যের জন্য আলাদা আরেকটা নিয়ম। কিন্তু স্যার আমাকে একটা কথা বলুন আপনার অভিজ্ঞতা থেকে, ভারত সেকুলার ধর্মনিরপেক্ষ দেশ, যেখানে ডক্টর এপিজে আব্দুল কালাম দেশের রাষ্ট্রপতি হয়েছেন, 140 কোটি মানুষ তাকে ভক্তি করে, কাশ্মীরের যে সমস্ত মানুষজন 370 তোলার আগের বলুন বা কিছু হয়তো পরেও থেকে গেছে, যারা ভারতে থেকে পাকিস্তানকে সেলিব্রেট করছে,
তারা কিসের জন্য করছে? কেবল রিলিজিয়াস আইডেন্টিটি সেম হওয়ার জন্য? না, শুধু রিলিজিয়াস নয়, তাহলে শুধু রিলিজিয়াস নয়। আমরা যেহেতু আমার ভাই পাকিস্তানে যখন 1988 এর পর আমাদের পুরো যখন ওখানে কাশ্মীরের ব্রাহ্মণ সমাজ হিন্দু সমাজকে রাতারাতি সব মেরে ফেললো, তাড়িয়ে দিল। উপত্যকায় রালিফ গালিবিয়া চালিয়ে হয়েছে। সব এরা জেএনকে তে এসে টেন্ট লাগিয়ে থাকলো। আচ্ছা, আমাদের অধিকার হচ্ছে যে আমরা যেহেতু এখানে মেজরিটি আছি, পিওকে আমাদের, পাকিস্তান আমাদের, আমাদের একটা অর্থনৈতিক ব্যবস্থা এখানে, একটা পর্যটন ব্যবস্থা খুব ভালো চলে। সেই কারণে আমরা পাকিস্তানের সঙ্গে যদি অ্যাটাচ হয়ে যায়, আমাদের সম্প্রদায়টা আরো শক্তি হবে। আচ্ছা, আরো শক্তিশালী হবে। পরবর্তী দিনে ভারতকে আমরা যে কোনো ভাবে নিতে পারি। ওকে, সেই কারণে আমাদের গিলগিট পর্যন্ত আমাদের অংশ ছিল, ঠিক আজকের দিনে নেই। 71 এর পর অনেকটা অংশ চলে গেছে। পিওকেও আমাদের অংশ, এখন সেটা চলে গেছে, পিওকে হয়ে গেছে। পাকিস্তান অকুপাই কাশ্মীর, কাশ্মীরের লোক গিয়ে ওখানে অকুপাই করে আছে, ঠিক। তারাও তো ভারতীয়, একদম, কিন্তু তারাও চায় না। এই একটা মানসিকতা ধর্মের উপরে তো কিছুটা আছে, ব্রেন ওয়াশ করা সহজ। ব্রেন ওয়াশ, কারণ যদি বলি সব আমরা তো ধর্মের ব্যাপার নিয়ে সব জায়গারই ধর্মের ব্যাপারটা একটু গলত থাকেই থাকে। মানে পবিত্র নিঃস্বার্থভাবে ধর্ম পালন করা, মানব ধর্ম পালন করা কজন করে? একদম। কিন্তু আর্মির মধ্যে এটা পারবে না, এটা হয় না। কেন? আর্মির মধ্যে আমাদের মন্দির আছে, প্রত্যেক ইউনিটে একটা করে মন্দির থাকে। সেই মন্দিরে সর্বধর্মস্থল বলে লেখা থাকে। আচ্ছা, কারণ ওখানে শিখ যাবে, ঠিক, হিন্দু যাবে, মুসলিম যাবে, খ্রিস্টান যাবে, সবাই ওই সপ্তাহে একদিন ওই মন্দিরে যেতেই হবে, অফিস বন্ধ করে ওখানে যেতে হয়। আচ্ছা, তো সেই জন্য আর্মি সর্বধর্মস্থলকে রেসপেক্ট করে, সব মানুষকে রেসপেক্ট করে। সেখানে ওখানে জাতিগত ভাবে আমরা তুমি হিন্দু মুসলিম এটা দেখে না, যুদ্ধের ক্ষেত্রেও দেখে না। কেন আমাদের ভারতবর্ষে কি ইন্ডিয়ান অফিসার মুসলিম নেই? একদম। লড়াইয়ের সময় আমার সঙ্গে আগা ছিলেন একজন, আচ্ছা, থানায় বাড়ি, উনি ওখানে লড়াইয়ের ছিলেন। তা আমরা বলতাম পাকিস্তানকে গালাগাল, ওই স্যার আসছে রে। ও তখন বলতো, আরে আমি তো ইউনিফর্ম পরে আছি ভারতবর্ষের, এই ভারতবর্ষের একটা আমি সোলজার। পাকিস্তান আমার পড়োশি দেশ হলেও, আমার ভাই হলেও, তবু আজকের দিনে এই ফিল্ডে দাঁড়িয়ে ও আমার শত্রুই। স্বাভাবিকভাবে এই কাশ্মীরের সিচুয়েশন মানে 88 এর পরে আগে ভালো ছিল। ওকে, তারপরে শুরু হয় কাশ্মীরের এই অবস্থা। তারপরে আর্মি ছাড়ার কোনো গতিই ছিল না। এখন আবার শান্তিতে আগেছে। এখন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পয়েন্টে এখন ভারতের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয়। সবচেয়ে বেশি অনন্তনাগ জায়গা আছে না, পাকিস্তান মানে সাপেক্ষে সবসময় ভোট দেয়। অনন্তনাগ এমন একটা জায়গা, ওখানে আর্মি কিছুই করতে পারে না। এখন আর নয়, তখন আমরা ছিলাম ওইখানেই, মানে ন্যাশনাল ফ্ল্যাগ চোখের সামনে আমাদের পায়ের নিচে থাকে ওদের। কিন্তু হয়তো অর্ডার নেই যে সুপ্রিম কোর্টের অর্ডার মানবে না তো। ওদের তো প্রথম থেকেই 11টা ক্লজ আছে এর মধ্যে, সুপ্রিম কোর্টের কোনো অর্ডার ওদের লাগু নেই, যা কিছুই। তো 370 আর 35 আলফা তোলা এই জন্য গুরুত্বপূর্ণ ছিল যে একটা দেশকে শাসন করতে গেলে একটা গার্জেন তো হয়। একদম, একটা বাড়ির মধ্যে একটা গার্জেন থাকে। আমি গার্জেনটাই যদি তাকে কন্ট্রোল না করতে পারে, তাহলে সে কি করে থাকবে? সেই কারণে একটা 370 একবারে অ্যাবসলিউটলি কারেক্ট ছিল, যেটা ভারতের সংবিধান থেকে আউট করে দেয়া আর আমাদের সংবিধানে ইনক্লুড করে দেয়া। এখন আর কোনো অসুবিধা নেই। বেশ স্যার, অনেক কিছু তথ্য জানলাম। আপনার উত্তর থেকে 2-3টে প্রশ্ন মনে জাগলো, আপনাকে জিজ্ঞেস করতে চাইবো। আপনি বলছিলেন যে উড়ি সেক্টরের ঠিক নিচেই পিওকে, এবং 5 কিলোমিটার মতো জায়গা আকাশপথে হবে, এবং পিওকে থেকে এখানে অনেক সময় ফিদাইন জঙ্গি এরা ঢোকে, এদের আটকানো প্রায় অসম্ভব। এটা কেন? ওখানকার ভৌগোলিক মানে পাহাড় বা জঙ্গলের জন্য? একবারে প্রথম কথা হচ্ছে, আমরা উড়ি সেক্টরে যখন থাকি, এখানে রাস্তা খুবই সংকীর্ণ। আচ্ছা, রাস্তা মানে আমরা যেমন
কোনো জায়গায় স্টেট রাস্তা পেয়ে যায়। যেমন আমি এই কার্গিলের লড়াইটা কেন উদ্দেশ্য ছিল ওই কার্গিলই হবে, আমি যদি ওইটাও একটু ব্যাখ্যা করি, এর সাথে ইনক্লুড করি। কার্গিলের লড়াই এমন একটি লড়াই, যে লড়াইটা আমরা কার্গিলের গুমরি লে লাদাখ সেক্টরের মধ্যে, বাটালিক সেক্টরের উপরেই হচ্ছে পাকিস্তানের পাহাড়। আচ্ছা, পাকিস্তান ওখান থেকে সম্পূর্ণ ভিজিবল হয়, আমাদের ন্যাশনাল রোডকে দেখতে পাই। মানে ওদের হাইটের একটা সুবিধা ছিল, হাইট একবার উপর থেকে, আচ্ছা, উপর থেকে দেখতে পাচ্ছে। আর যদি ওরা ওই ন্যাশনাল হাইওয়েকে ভেঙে দেওয়া যায়, তো ওই লেদাখের অপর প্রান্ত কোনো রেশন যাবে না, খাবার যাবে না, তেল যাবে না, গাড়ি যাবে না, সৈনিক না খেয়ে মারা যাবে। মানে লজিস্টিক সাপ্লাই চেইন কেটে দেওয়ার মতো অবস্থায় ওরা ছিল। ওকে, এবার সেম উড়ি সেক্টরে দিনের বেলায় হয়তো ওরা মুভমেন্ট করবে না, রাতের বেলায় পাহাড়ের গা দিয়ে উঠে ওরা অনায়াসেই আমাদের উড়ি সেক্টরের মধ্যে ঢুকে পড়তে পারে। উড়ি সেক্টরে কিছু বাউন্ডারি আছে, কিন্তু যাই কিছু থাক না কেন 774 কিলোমিটার আমাদের কোনো বাউন্ডারি নেই। বাকি জায়গায় বাউন্ডারি আছে, আপনি পাঞ্জাবের কিছু অংশ পাওয়া যাবে, বাউন্ডারি আছে, বাট ওই পাহাড়ের আমাদের শ্রীনগর এরিয়াতে 774 কিলোমিটার মানে নদীর নালাকে ভাগ করা আছে। এ পারটাই আমরা থাকি, ও পারটাই পাকিস্তান থাকে, দেখা যায়। আমরা পাকিস্তানের লোককে আমি দেখতে পাই, ওরা ওপারে কাজ করছে, আমরা এপারে কাজ করছি। এইটাই হচ্ছে আমাদের বাউন্ডারি, আর কিছু না। কার্গিল যখন লড়াই ঘটেছিল, মানে 26শে জুলাই সিজ ফায়ার হওয়ার পর নেক্সট বছরে পাকিস্তানের সৈনিককে তোলা হয়েছিল, আবার ইন্ডিয়ারও সৈনিককে সেই সময় তোলা হয়েছিল। মানে এক বছর ওই জায়গায় ছিল, কিছু তাদের যে বডিটা ছিল, দেহটা ছিল, কিছু হয় না, এমন এত কোল্ড টেম্পারেচার কিচ্ছু হবে না, একবার যেমনটি ছিল তেমনটি থাকবে। এই জন্য উড়ি সেক্টর দিয়ে প্রবেশ করা, উড়ি সেক্টরে একটা ইয়ে ছিল, সার্জিক্যাল স্ট্রাইক ছিল, যে সময় ওই আমি রামপুর বনিহার বলে একটা জায়গা আছে, ওখানে আমি পোস্টিং ছিলাম, ওই জায়গাতেই ওই একটা সৈনিকের মাথা কেটে দিয়েছিলাম, ওইখানে আমি পোস্টিং ছিলাম। ওকে, হ্যাঁ, তো ওই সার্জিক্যাল স্ট্রাইক ওই তখন হয়েছিল, যে রাতারাতি স্ট্রাইক হয়েছিল, যেমন অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর এই এমন একটা টপ সিক্রেট লড়াই, যারা সিলেকশন হয় তারা টপ সিক্রেট থাকে, তাদের সেন মডেল দেখানো হয়। তাদের কি দেখানো? সেন মডেল মানে আমি এই ঘরটার মধ্যে মাটি দিয়ে তার ভৌগোলিক চিত্রটাকে দেখালাম। আচ্ছা, এইখানে এত কিলোমিটার পরে একটা নালা আছে, এরপর একটা মন্দির পাওয়া যাবে, এরপরে এই বিল্ডিং এর এই বিল্ডিং আছে একটা, এই ব্যাংকার আছে, এখানে আর্মিদের পেট্রোল পাম্প আছে, এখানে আর্মি আমনেশন রাখে, সব ভৌগোলিক গুলো ওই সেন মডেল গুলো দেখা, ইন্টেলিজেন্স টিম গ্যাদার করে আগে। একটা সুবিধা আছে, আমাদের ভারতের সঙ্গে পাকিস্তানের লড়াই করতে অসুবিধা হয় না। কেন অসুবিধা হয় না? ভারতের ম্যাপ পাকিস্তানে থাকে, আর পাকিস্তানের ম্যাপ ভারতে থাকে। ম্যাপকে তো আর ভাগ করতে পারেনি না, আমরা শরীর ভাগ হয়েছে, আমাদের দেহ ভাগ হয়েছে, বাড়ি ভাগ হয়েছে, ম্যাপ তো ভাগ হয়নি। লাহোর তো ওই ম্যাপেই আছে, ওর গ্রিড রেফারেন্স যা আছে, ল্যাটিচিউড লঙ্গিচিউড যা আছে, ওই থাকবে। কয়েকশো বছর কেটে গেলে ওই থাকবে। তো সেই জন্য ওটা ভাগ হয়নি, সেই জন্য ওটাকে বিশ্লেষণ করা দেখার জন্য আমরা যেমন এই মানে আস্তে আস্তে আমি যেমন দেখছি যে এই জায়গাটা আড্ডাটা কোথায় আছে, বড় করছি, বড় করতে করতে এরিয়া গুলো খুঁজে পাচ্ছি। ঠিক তাই ওখানের ওইগুলো আমরা দেখতে পাই যে এটা এই জায়গা আছে, এটা এই জায়গা আছে। তো ওই তখন এই জায়গাটার জন্য আমরা যখন অনুভব করতে পারি যে এই জায়গাটা এইভাবে তৈরি হয়, তখন এই সেন মডেল গুলো দেখানো হয়। সেন মডেল দেখানোর পর ওটা সঙ্গে সঙ্গে যারা লড়াই থাকবে তাদেরই দেখানো হয়, বাকি কাউকে দেখানো হবে না। ওকে, তারপরে ওকে ক্লথ মডেল করা হয়। ক্লথ মডেল? হ্যাঁ, এটা সেন মডেল মাটিতে হয়ে গেল। আচ্ছা, মাটি দিয়ে তারপরে ক্লথ মডেলে ওকে সাজানো হয়। যখন উড়বে ও ক্লথ মডেল ওর সাথে থাকবে, সেন মডেল সাথে করে নিয়ে যাচ্ছে না, এবার ও ক্লথ মডেল ওর সাথে করে থাকে। ক্লথ মডেল নিয়ে ও তখন উড়ান ভরে দিল। ইমিডিয়েট ও সেন মডেল তখন ডিস্টার্ব হয়ে গেল,
ওকে, ওকে মুভ হলো আর এ সেন মডেল একবারে পুরো ডিস্ট্রয় করে দিল, ভেঙে চুড়ে দিল। ওই ঘরটার মধ্যে সেন মডেল আর থাকবে না কিচ্ছু, সব কিছু নষ্ট করে দেবে। এটা একটা আমাদের লড়াইয়ের একটা পার্ট। আমরা যখন লড়াই করতে যাই কোনো জায়গায়, তখন এটা প্রথম আমাদের এটা শিখতে হয় যে সেন মডেলে কি কি আছে, ভৌগোলিক রেখাতে কি আছে, লড়াই কার সঙ্গে লড়ছি, আর তারা কোন কোন জায়গায় এরা আমাদেরকে থেকে অ্যাটাক করতে পারে। এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তো সেই কারণে এই উড়ি সেক্টরের মধ্যে আমরা যেগুলো থাকি, আর এই সেন মডেল, এই আমাদের যে অপারেশন সিঁদুর হয়েছে, সেম সার্জিক্যাল স্ট্রাইক যেটা হয়েছে, সেম এইরকম ভাবেই। মানে লড়াই মানে শুধু অস্ত্রের খেলা নয়, স্ট্র্যাটেজি, প্ল্যানিং, ইনফরমেশন একবারে। আমি আবার এই বোফোর্স বলছি, আজকের দিনে আমাদের ভারতবর্ষে যে বোফোর্স, যে আমরা স্ক্যান্ডেল বলি না, এটা তো স্ক্যান্ডেল খুব সামান্য জিনিস, কিন্তু আজকে ভারতবর্ষে যদি বোফোর্স না থাকতো, আমাদের এই কার্গিলের লড়াই 27 বছরের পূর্বে যে লড়াইটা ঘটেছে 74 দিনের, সেটা আজকের দিনে সেটা একটা মর্মান্তিক দুঃখদায়ক ঘটনা দাঁড়াতো, মানে কারণ ভৌগোলিক পরিবর্তন হয়ে যেত। ঠিক, এই বোফোর্স এমন একটা হাতিয়ার, এমন একটা মানে 155 mm, যে 34 কিলোমিটার সোজা যায়। 34 কিলোমিটার একটা গোলাকে ফায়ার করলে 34 নিজের মাথাতেই মারা যায়। আচ্ছা, 180-তে ফায়ার করতে পারে। ওকে। এবার পাহাড়িতে যখন আমাদের ভারতবর্ষ কেন ওয়ার্ল্ড এর মধ্যে যে সব হাতিয়ার আছে 45 অ্যাঙ্গেলে ফায়ার হয়। গোলন্দাজ বাহিনীর যে আছে, আর্টিলারির যে গানগুলো থাকে, 145 পাউন্ডার ইয়ে আছে, গান আছে, মানে মিডিয়াম গান আছে, ফিল্ড গান আছে, বোফোর্স আছে। এরা বোফোর্স একমাত্র 180-তে করে। এবারে পাহাড়ি এলাকায় সামনে পাহাড় থাকলো, তার পিছনে পাকিস্তানি আছে। এবার ওখানে কোনোদিনই মারতে পারা যাচ্ছে না, 45 অ্যাঙ্গেলে গিয়ে পাহাড়ে মারছে। রাইট। বোফোর্স কি করলো, সোজা 34 কিলোমিটার উপরে তুললো, তার নিচে গিয়ে পড়লো। কেন আমার পিছনে যদি চেয়ারের পিছনে কেউ লুকিয়ে থাকে, বোফোর্স ওই চেয়ারের পিছনে গিয়েই পড়বে, আমাকে মারবে না, ঠিক পিছনে গিয়ে পড়বে। তো বোফোর্সের মানে এই যে ফায়ারিং রেঞ্জটা, কারগার অ্যাকুরেসিটা এত সুন্দর। আজকের দিনে বোফোর্স সবচেয়ে ভারতবর্ষের কার্যকারী একটা হাতিয়ার, আর্টিলারির একটা সাপোর্ট। দেশের মধ্যে বোফোর্স প্রচুর সাপোর্ট করবে, কারণ ওদের ওই সময় পাকিস্তানে গৌরী ছিল, একই বাজার থেকে কেনা। আচ্ছা, ওদের গৌরী কেনা হয়েছে ইন্ডিয়াতে 88-এ, বোফোর্স কেনা হয় 400 কোয়ান্টিটি। আচ্ছা, এবার কেলেঙ্কারিটা কি, আমার যেমন মোবাইলে জিপিআরএস বলে তো আছে, হ্যাঁ, যেমন লোকেশন, আমি আজকে ব্যান্ডেল স্টেশনে আছি দেখিয়ে দিল, তারপরে কোন্নগর এলাম দেখিয়ে দিল, হাওড়া এলাম দেখিয়ে দিল। বোফোর্সের ওই ক্যালকুলেটরটা, ওই কম্পিউটার সিস্টেমটা ছিল, আমি যাই গোলাটাকে ব্যারেল থেকে বার করে দিচ্ছি, যাই মাটিতে গিয়ে করবে না, ওর লঙ্গিটিউড, ল্যাটিটিউড, গ্রেড ডিফারেন্স দিয়ে দেবে। আচ্ছা, যেমন আমাদের জমি কোথায় আছে, জমি তো আমি বুঝতে পারি না আমার জমি কোথায়, কিন্তু আমরা দাগ নাম্বারে বুঝতে পারি। এই দাগ নাম্বার আছে, তথ্য থেকে আমরা জানতে পারি এই জমিটার দাগ নাম্বার এত, আর এই জমির পাশাপাশি গুলো সব আছে। ঠিক তাই ওই যখন আমরা 400 কোয়ান্টিটি ভারতবর্ষে নেওয়া হলো, তখন এইটা দিল না, এই কম্পিউটারটা সিস্টেমটা দিল না। এই কম্পিউটার সিস্টেম দিলে পরে আমাদের যে অ্যামিনিশনের এক্সপেন্ডিচার হয়, সেটা 50 থেকে 25% হতো। তো পুরো টেকনোলজি ট্রান্সফার হয়নি না, ওই একটা জিনিস হয়নি, বাকি সব হয়েছে, শুধু একটা জিনিস। তো আপনি বলছেন যে ভারতের রাজনীতিতে গলি গলি মে চোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, এটা রাজনীতির কথা, কিন্তু একজন আর্মি পার্সন হিসেবে আপনি বলছেন যে কার্গিল যুদ্ধে অনবদ্য ভূমিকা পালন করেছে বোফোর্স। একবারে ওটা তো রাজীব গান্ধী চুরি করেনি নিঃসন্দেহে, কারণ যেটা দেয়নি তার জন্য 65 করোড় ছিল। আচ্ছা, তো 65 করোড় তারা দিয়েছে কি না দিয়েছে সেটা নয়, কিন্তু যখন ওটা পায়নি তখন কনসাইনমেন্টে ছিল এটা দেওয়া। কিন্তু জেনিভা হচ্ছে আমাদের অস্ত্রের একটা বাজার, ভারত মানে বিশ্বের, ওখানে এই বোফোর্স আর কেউ কিনতে পারবে না, এক্সক্লুসিভ ডিল। ওকে, বোফোর্স আর কোনো দেশে বিক্রি হবে না, ভারতে কিনবে আর ভারতেরই থাকবে, অন্য কোনো দেশ কিনতে পারবে না। এবার যখন দেখলো যে এটা দিলে পরে একটা দেশের
প্রচুর শক্তি বেড়ে যাবে, তাদের আমিনেশন এক্সপ্লোজিভটা, আমিনেশন এক্সপেন্ডিচার কম হবে। কারণ আমি জানি যে একটা গোলা মারলাম আমার হাওড়া স্টেশনে, আমি বর্ধমান থেকে মারলাম, হাওড়া স্টেশনে ফেলবো, এটা দেখা গেল হাওড়া স্টেশনে পড়লো না, সেটা বেলুড়ে গিয়ে পড়লো। ইমিডিয়েট বলবো এটা বেলুড়। তো বেলুড় থেকে আমরা তখন গ্রিড রেফারেন্স দেখে নেবো, ডিস্টেন্স দেখবো হাওড়া স্টেশন কত। আচ্ছা, তখন আমরা ওই গানকে লেআউট নতুন করে করব, তার গ্রিড রেফারেন্স দেবো, তার ডিগ্রি পড়বো, তার হাওয়ার বেগ দেখবো। তখন ওই কারেকশনটা করার পরে দ্বিতীয় গোলাতে হাওড়া স্টেশনে পড়বে। আপনাদের স্টাডি দেখে আমাদের স্টুডেন্টরা ঘাবড়ে যাবে যে চাকরি জীবনের পর এত পড়াশোনা করতে হয়। আমি চাকরি জীবনের পর আমি বিবিএ করেছি, তারপরে এমবিএ করেছি, মানে চাকরি জীবনেই ছিল এগুলো। ওকে, পড়াশোনা জীবনে এখনো আছে, এখন যেমন লিখি, বই লিখি। এটা রিসেন্টলি তিনটে বই প্রথম বেরিয়েছে 2017-তে, তারপরে এই রিসেন্টলি বেরিয়েছে কার্গিল হিরোজ। এই বইগুলো তো চলতেই থাকে। স্যার কার্গিল হিরোজ এর কথা বলছে, আমি বইটা একবার হাতে নিয়ে দেখাতে চাইবো। কার্গিল হিরোজ এটা আপনারই লেখা এবং আপনার কার্গিলের অভিজ্ঞতা নয়, আবার এর মধ্যে যারা দেশের জন্য সুপ্রিম মানে বলিদান দিয়েছে, সুপ্রিম বলিদান বলতে যেমন পদ্মামণি আচার্য মেজর, বিক্রম ভাত্রা, অধিকারী, যোগিন্দর সিং, তাদের বায়োডাটা গুলোও আছে। আচ্ছা, তার 3টি ভাষাতে আছে, এটা একটা হিন্দিতে আছে, ইংলিশে আছে, আর বেঙ্গলিতে আছে। 3টে ভাষাতে পাওয়া যাবে। ভারতবর্ষের বাইরেও এটা পড়া যাবে, ভারতেও পড়া যাবে, আর ওয়েস্ট বেঙ্গলেও পড়া যাবে। কারণ এটা অ্যামাজনে আমাকে আবার অ্যামাজন রিলিজ হওয়ার সাথে সাথে অ্যামাজন টেক ওভার করে নিয়েছে। আচ্ছা, তো এই বইগুলোতে দেশের যে সম্পত্তি আমরা দেখাশোনা করি, আমাদের ভৌগোলিক পুরো ভূখণ্ডের মধ্যে যারা পাহাড়েদার দেখছে, তাদের জীবনের অংশ হচ্ছে এই বইটা। ঠিক, একটা সৈনিক জীবন, যদি আমরা ইউনিফর্মের একটা মাধুর্য আলাদা থাকে, সেটা ওই লড়াইয়ের মধ্যে ওটা আমাদের অর্জন করতে হয়। আজকে আমার এইগুলো দেখেছে, এগুলো আমার নিজের সম্পদ নয়, ভারত সরকার আমাকে এই কর্মের জন্য দিয়েছে। ঠিক। তো জীবনে যা কিছু আছে, যে পবিত্র নিঃস্বার্থ ভাবে যদি আমি কর্ম করি না, ঈশ্বর আমাকে অনেক কিছু দেবে, আর মানুষও অনেক কিছু দেবে। স্যার কার্গিল যুদ্ধ নিয়ে কথা বলছিলেন, যখন গ্রাউন্ডে লড়াই করছেন নিজে কোনো শত্রুকে শুট করেছেন? না, আমাদের সেইভাবে আমরা শুট করতে পারি না, কারণ আমি ছিলাম তুর্তুক সেক্টরে। মানে কার্গিলের লড়াইয়ের সময় আমার ছিল থয়েস থেকে এয়ারে যেতে হয় মাত্র 12 ঘন্টা। ওখানে তুর্তুক সেক্টর আছে। 12 ঘন্টা? ওখানে রোড ভালো না, রাত্রিরে মুভ করা যায় না। রাত্রিরে কেন মুভ করা যায় না? হেডলাইট জ্বলবে, রাস্তা দেখা যাবে, উপরে অবজারভেশন আসবে, এখানে হরকত চলছে। ওকে, পড়াশি দেশ দেখতে পাবে, তো আমাদের এতটা প্রিকশন নিয়ে চলতে হয়। সন্ধ্যে 6টার আগে যা কিছু করো, তার মধ্যে আবার ড্রেসের আছে, ওখানে আইস আছে, আমাদের ড্রেস তখন সাদা হয়ে গেল ক্যামোফ্লেজের জন্য। আমরা আইসের উপর হেঁটে গেলে আমাকে দূর থেকে কেউ বুঝতে পারবে না যে আমরা আছি, দেখা যাবে না, মানে আইসের সঙ্গে সঙ্গে আমাদের ড্রেস সাদা ড্রেস হয়ে গেছে, আইস আছে, বোঝা যাবে না। তো এই লড়াইয়ের, যখন কার্গিল লড়াইয়ের মানে মে মাসে শুরু হয়, তখন টেম্পারেচার -10। মে মাসে -10? মে মাসে -10 ছিল। তো এই মে মাসে যখন লড়াই শুরু হয়, আমাদের একটা ফায়ার ডিভিশন কন্ট্রোল বলে, এফডিসি বলা হয়, সেই এফডিসি আমাদের এস্টাবলিশ ছিল। আচ্ছা, আমাদের সাউথ নর্থ আমাদের গ্লেসিয়ারকে 2 ভাগে ভাগ করা হয়, সাউথ আর নর্থ। আচ্ছা, সাউথ গ্লেসিয়ার আর নর্থ গ্লেসিয়ার, ওই দুটো গ্লাসে দুটো এফডিসি থাকে। তারা পুরো সাপোর্টিং পাকিস্তানের একবারে আমাদের গান পজিশন গুলো তাকে হেল্প করা হয়। কারণ হোশিয়ার গান পজিশন থাকে, একটা আর্টিলারির গান পজিশন, সেটা হচ্ছে 24,000 ফুট উপরে। ওকে, সেই গান পজিশনে মানুষ থাকে। এবার সে তখন দেখে, কারণ আমরা নিচে থেকে 17,000 থেকে দেখতে পাচ্ছি না, তো 24,000 উঠে গিয়ে ওরা দেখতে পাচ্ছে যে পাকিস্তানের কোথায় কমনে কি আছে। তখন ওরা বলছে যে পাকিস্তানের, আমাদের এই রিলেটা থাকে, ওরা বলছে আমার আর্টিলারি সাপোর্ট লাগবে। আচ্ছা, তখন ইনফ্যান্ট্রিকে আমাদের আগে করতে হয়, তারা মুভ করে রাত্রিবেলা, ওর আগে আমরা সাপোর্ট দিই, মানে রাস্তা ক্লিয়ার করার জন্য। ঠিক ফুটবল ম্যাচের মতো, একবারে যে গোল করছে
তার পিছনে অনেক মানুষের ইনফ্যান্ট্রি হচ্ছে সবচেয়ে বড় ভারতবর্ষের। যদি এই ইনফ্যান্ট্রি সৈনিক, পদাতিক সৈনিক যারা থাকে, তারা সবচেয়ে জীবনের ঝুঁকি নেয় বেশি। আর বাকি তো পরের ঝুঁকি, কিন্তু ওরাই ফ্রন্টে থাকে একবারে। যেমন টু রাজপুত আছে, তার সাপোর্ট করে 53, আমাদের ইউনিট আছে, বিভিন্ন রকমের ইউনিট তারা সাপোর্ট করে, 141 এই ইউনিটের নাম থাকে, তারা সাপোর্ট করে। কিন্তু যেমন 3 রাজপুত আছে, টু রাজপুতানা আছে, 18 গার্নেডিয়ার আছে, এরা তো ইনফ্যান্ট্রির আগে যায়। তো এই লড়াইটা যখন, লড়াইটার মধ্যে মানে দেশের জন্য, তখন আমাদের আর পিছন ফিরে তাকানোর সময় থাকে না। আমার পরিবারের তখন কে আছে না আছে না, তখন আমাদের শুধু একটা মনের মধ্যে থাকে, লড়াইটা যেমন করে হোক এপার করে ওপার হওয়া দরকার। মানে যখন লড়াই শুরু হয়েছে, এই কদিনের মধ্যে শেষ হয়ে যাবে, আচ্ছা, বাড়ি ফিরবো এই কদিনের মধ্যে। সেই লড়াইটা 74 দিন হয়ে যায়, কার্গিল। হ্যাঁ, কার্গিলের লড়াই। তো এই লড়াইয়ের মধ্যে আমাদের ভারতবর্ষের সৈনিক 527 জন বলিপ্রদত্ত হয়ে যায়। মানে বীর সৈনিক, তাদের রক্তে রাঙা হয়ে যায় কার্গিল সেক্টর, তাদের ভারতের জন্য সে বলিপ্রদত্ত হয়ে গেল। এই যে কষ্টের, এই দুঃখের এই ব্যাপারগুলো থাকে, মানে সেই যে লোকটা চলে গেছে, তার বাবাকে সে কোনোদিন ফিরবে না, তার মা তাকে খোকা বলে ডাকতে পারবে না, বোন কোনোদিন রাখি বাঁধতে পারবে না, বউ কোনোদিন নিজের মানে স্বামীকে নিজে হাতে ভাত খাওয়াতে পারবে না, কিন্তু ডেকে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবে না। সেই মর্মান্তিক দিনগুলো যখন মনে পড়ে, যে এই লড়াইটা এমন অশান্তির লড়াই, কিন্তু আর পরক্ষণেই থাকে যে আমাদের লড়াই তো আমাদের জন্য নয়, এই লড়াই ভারতবর্ষের জন্য, ভারতের মানুষের জন্য, ভারতের মাটির জন্য। ভারতের উপরে কেউ যদি অশুভ ইঙ্গিত করে, অশুভ চিন্তা নিয়ে থাকে, তাদের চোখ ছিঁড়ে দেবো, এই ইচ্ছা তখন একটা সৈনিকের মধ্যে থাকে। তার পার্সোনাল সেফটির থেকেও বেশি মাথায় প্রথম আসে বিয়ন্ড অফ দিস। মানে আমার বাড়িতে এরকম চিঠি লেখা হয়েছে, তুমি মানে আমাদের সাথে একজন ছিলেন পদ্মামণি আচার্য মেজর, তার স্ত্রী গর্ভাবস্থায় ছিলেন। আচ্ছা, তার স্ত্রীকে চিঠি লিখছে যে তুমি প্রত্যেক দিন গীতা পাঠ করো, দ্বিতীয় শ্লোক পাঠ করো। বারবার অর্জুন বলছে, অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছে তুমি ধনুষ দাও, এটা তোমার ধর্মের লড়াই, এটা তোমার ধর্মের লড়াই। এরা যারা লড়াই করছে, এটা অধর্মের থেকে ধর্মের লড়াই তোমাকে করতে হবে, তুমি ধনুষ ওঠাও আর তাদের হত্যা করো, ইটস ইওর ডিউটি, এটা ইজ ইওর ডিউটি। এই গীতার পাঠটা বারবার তুমি পড়ো। কিন্তু মানে ঈশ্বরের এমনই নীলা, ভগবানের এমনই খেলা, উনি লড়াই করতে করতে উনি দেহ রাখলেন। টাইগার হিল ওনার হাতে এসে গেল, কিন্তু উনি বাঁচলেন না। ওই চিঠিটা আমরা, ওনার মেয়ে ওনাকে দেখেনি। আচ্ছা, গর্ভাবস্থায় ছিল। এই ইয়েতে এই টু রাজপুত আমাদের ব্যারাকপুর এসেছিল, তখন আমি ওনার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল, যে আমি তোমার বাবার সঙ্গে ছিলাম, আর তোমার বাবার এই চিঠি আগে আমরা ওদের সেন্ড করে দিয়েছিলাম। এই চিঠিটা মানে তখন প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিল, যে একটা সৈনিক তার দেশের জন্য কি লিখতে পারত। স্যার, কার্গিলের কথা বললেন, এতগুলো অভিজ্ঞতার কথা বললেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে এই যে এতজন মানুষ নিজের প্রাণ ত্যাগ করছেন দেশের জন্য, এইভাবে সার্ভিস দিলেন এতগুলো বছর, আলটিমেটলি দেশের সিকিউরিটি আর্মির হাতে রয়েছে, কিন্তু দেশের ডেভেলপমেন্ট তো বিউরোক্রেটদের হাতে, পলিটিশিয়ানদের হাতে অধিকাংশ রয়েছে। যখন দেখেন যে দেশের জন্য সেনাবাহিনী এতটা পরিশ্রম করছে, জীবন পর্যন্ত বিসর্জন দিচ্ছে, সেখানে করাপশন চলছে, সেখানে কি বলবেন, কি মনে হয় যে কেন করলাম এত কিছু? কোশ্চেনটা খুব ক্রিটিক্যাল, তবু খুব ছোট্ট করে যদি বলি, ভারতবর্ষে কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। ভারতবর্ষ সমৃদ্ধ দেশ, আরো দেশের সাথে তুলনামূলক ভাবে
অর্থনৈতিক হোক আর স্পিরিচুয়াল এনার্জি হোক, এই ভূমিতে নেতাজি সুভাষ, স্বামী বিবেকানন্দ, অরবিন্দর মতো মানুষ, রামকৃষ্ণ পরমহংসের মতো মানুষ জন্মগ্রহণ করেছেন। এ মাটি পবিত্র মাটি, ঠিক। কিন্তু একটা জায়গায় বড় খারাপ জিনিস, যে আমাদের দেশের কিছুর অভাব নেই, চরিত্র গঠনের অভাব আছে। আমি মানুষ হিসাবে যদি আমার সবকিছু করতে পারি, আমার চরিত্রই ঠিক থাকলো না, আমার আর কাজ করে কি হবে? ভারতবর্ষের সেই অবস্থা, কিছুর অভাব নেই কিন্তু চরিত্র গঠনের অভাব আছে। আর এর জন্য ইউথদের আপনি কি পরামর্শ দেবেন? এর জন্য ইউথদের একটা পরামর্শ দেব, একটা নয়, এর পরামর্শ তো অনেক আছে। এর মধ্যে ইউথের শুধু গলতি নয়, একটা বাবা মারও অনেক ভুল আছে। বাবা মা যেখান থেকে আমি একটা টুকরো, আমি যখন জন্মগ্রহণ করেছি একটা আমি মানে মাংসের টুকরো, আমার না জ্ঞান আছে, না বুদ্ধি আছে, না আমার চেতনা আছে, আমার না কিছুই করতে পারছেন। আমাকে এবারে কামারশালায় নিয়ে যাওয়া হলো, ঠিক, একবারে তাকে গরম করা হলো, আর তাকে একটা কোন রূপ দেওয়া হলো, কাটারি কিংবা হেঁসো কিংবা দাঁড়া কিংবা ভালো জিনিসের রূপ, ঘন্টি বাজানোর একটা জিনিস তৈরি করলো, কিংবা কোনো পূজার একটা মূর্তি তৈরি করলো, সেটা কে করলো? কামারশালা। সেই রকম বাবা মারও একটা, আমি বাবা হয়েছি কিংবা মা হয়েছি, আমার চরিত্র কিভাবে তৈরি করতে হবে আমার সন্তানকে, সেটা আমি জানি না। সেই জন্য স্বামীজি বলছে, তোমার ধন, তোমার জীবন, তোমার বিবাহ ইন্দ্র সুখের জন্য, নিজের ব্যক্তিগত সুখের জন্য নয়। এছাড়াও আরো অনেক কথা বলছে, ভারতের কল্যাণ আমার কল্যাণ, আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ করো কথাটা কাকে বলছে? গৌরীনাথ আর জগদম্বে। গৌরীনাথ কে? আমার বাবা আর মা। সে আমাকে কতটা মনুষ্যত্ব দেবে, আমাকে মানুষ করবে আমার দুর্বলতা থেকে। যেমন আমার মা বলছে যে একটা মায়ের জন্য তোকে জন্ম দিইনি, দেশ মাতার জন্য দিয়েছি, আমার ওখানে তো বৃক্ষরোপণ করে দিল স্পিরিচুয়ালে। তো এই ভারতবর্ষের এই স্বামীজি একটা কথা অ্যাড করলেই করতে হবে, যখন ইউথের সম্বন্ধ এসেছে বলা উচিত, 3টে এইচ এর বিকাশ করতে হবে। প্রথম 3টে এইচ। আচ্ছা। ফার্স্ট এইচ হচ্ছে আর্লি মর্নিং, সকালবেলা ওঠো, নিজে এক্সারসাইজ করো, ব্যায়াম করো। এইচ, হ্যান্ড এক্সারসাইজ। ওকে, হয়ে গেল। সেকেন্ড এইচ, হার্ট, হৃদয়ের বিকাশ। হার্ট, হৃদয়ের বিকাশ কিভাবে হবে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা খুব বৃদ্ধ মানুষ কোনো সাহায্য করতে চাইছে কিংবা হাঁটতে পারছে না, আমি ওদিকে না দেখে চলে গেলাম, আমার হৃদয়ের বিকাশ হয়নি। এই রিসেন্টলি আমার এই মহিষমর্দিনী পুজো কানলার মধ্যে একটা মানুষ ভিক্ষা করতে বেরিয়েছে, পুজোর মধ্যে সে ব্যাঙের মতো হেঁটে যাচ্ছে, সব চলে যাচ্ছে, কিন্তু আমার ওইখানে গিয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি, আমার মতিভ্রম ঘটে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এইখানে বেরিয়েছো কেন? ভিক্ষা করো, নাও, টাকা নাও। বলে না, নেবো না। ছাতা কিনে দেবো তোমাকে একটা। বলে না, ছাতা ধরবো কি করে? কিন্তু এই হৃদয়ের বিকাশ মানুষের মধ্যে নেই, যে ওই মানুষটাকে সহানুভূতি দেওয়ার দরকার ছিল। আমি তাও বললাম যে তোমাকে ধরে যদি আমি ছাওয়াই কোনো বসে ভিক্ষা চাও, অসুবিধা আছে? বলে না, আপনাকে করতে হবে না, আমি চলে যাব। মানে তার এইটুকু দয়া দীক্ষানাও নেওয়ার মতো তার মানসিকতা তৈরি হয়নি। তার বিকাশ কতটা? আমাদের বিকাশ, এবার হৃদয়ের বিকাশ নেই। আমি সমব্যথী, আপনার কষ্টে যদি আমি না সাথ দিই, আপনার পাশে যদি না দাঁড়াই, তা আমার হৃদয়ের বিকাস হয়নি। এই হচ্ছে হেড এইচ, মস্তিষ্কের বিকাশ। আমি ভালো লেখাপড়া করতে পারি, আমি ভালো পরীক্ষায় বেরিয়ে গেছি, আমি WBCS করেছি, UPSC তে পাস করে গেছি, আমার মস্তিষ্কের বিকাশ হয়েছে, কিন্তু চুরি করব আমি কিন্তু চুরির বিদ্যাটা আমি ভালো করে শিখেছি, হৃদয়কে জিজ্ঞাসা করি না। এই সমান তিন বিকাশ যদি সমভাবে হয়, তবে মানুষের চরিত্র গঠন হবে। সে যদি হৃদয়, চুরি করছি, এটা যদি নিজেকে জিজ্ঞাসা করা হয় যে আমি কি করছি, এটা কি করা উচিত,
একবার বিবেক বোধ দিয়ে একবার বিচার করো, বিবেক বোধ দিয়ে একবার কাজ করার আগে বিচার করো যে আমি কি করছি, এটা কি ন্যায় না অন্যায়। যখনই সে পিছিয়ে উঠে যাবে এটা অন্যায়, তখনই দেশের মূল্যবান সম্পদ আর বিক্রি হবে না, আমার পয়সা দিয়ে আমাকে কেউ কিনতে পারবে না। তো আপনি বলছেন ক্যারেক্টার বিল্ডিং যখন প্রত্যেকটা মানুষের মধ্যে হবে, দেশ অটোমেটিক্যালি বাড়বে। এবং ক্যারেক্টার বিল্ডিং এর জন্য পেরেন্টিং অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। আমি ট্রেনে আছি, ট্রেনে বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, আমি মোবাইল নিয়ে খেলছি। আমার বাবা যদি ওখানে দাঁড়িয়ে থাকতো, কি আমি তাকে জায়গা দিতাম না? ঠিক। আমার মাও যদি ওখানে দাঁড়িয়ে থাকতাম, জায়গা দিতাম। এরকম ঘটনা আমার সঙ্গে ঘটে। আমি সেই জন্য চাকরি মাত্র 11 দিন করেছিলাম রিটায়ার করার পর। ট্রেনে এসে আমি যখন ট্রেনে যাতায়াত করেছি, তখন মনে হয়েছিল যে আমি মানুষের মধ্যে আর নেই। এই কিছুক্ষণের জন্য আমি পশুর মধ্যে ঢুকে গেছি। সত্যি মানুষকে পশু বলা অন্যায়, তবু তখন বলে কোথায় এরা বিবেকগুলো বাড়িতে রেখে এসেছে আর রাস্তায় বেরিয়েছে। কি মানুষ এরা, কোথা থেকে এসেছে? এইটুকু বুদ্ধিও তাদের নেই যে একটা মানুষকে, বয়স্ক মানুষ, আমি তাকে দাঁড়িয়ে জায়গা দিই। আমি কালনা স্টেশনে উঠেছি, আমার অর্ধেক রাস্তায় যদি কেউ আমার সামনে দাঁড়িয়ে থাকে, আপনি বসুন, আমি দাঁড়িয়ে পড়ছি। এই সবচেয়ে বড় জীবনে যদি দেশ উন্নতি করতে চায়, তো ক্যারেক্টার বদলাতে হবে। ঠিক। আর কিচ্ছু দরকার নেই, ক্যারেক্টার। আর সেই রকম ক্যারেক্টার বদলানোর জায়গা নেই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। সেই রকম চরিত্র গঠন করার মতো জায়গা নেই। একটা জায়গা আছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, বিবেকানন্দ যুবা মহামন্ডল। বিবেকানন্দ যুবা মহামন্ডল, যুবা মহামন্ডল আছে। এ মানে ঠাকুরমা স্বামীজির বইপত্র পড়ায়, ইয়ং ছেলেদের পড়াশোনা করায়, জীবনের মানে বলছে তোমাকে সন্ন্যাসী হতে হবে না, তবু তুমি বোঝো মানব সেবা কাকে বলে, আর মানুষের মধ্যে থাকতে গেলে তোমার কোন কর্মটা উচিত, কোন কর্মটা উচিত নয়, সেটা শেখায়। স্বামী বিবেকানন্দ কি বলছে, আমি যদি বলি যে প্রত্যেক বাবা মা যদি একটা করে বই নিজের সন্তানের হাতে, স্বামী বিবেকানন্দর হাতে লেখা বই একটা করে তুলে দেয় না, আমার মনে হয় জীবনে অনেক কিছু পরিবর্তন হবে তার পরিবারে। এগুলো খুব দরকার, তবেই দেশ জাগবে। আমি 5 মিনিট হাঁটতে হবে, আধ ঘন্টা ওয়েট করবো টোটোর জন্য, আমার হেলথ কোথায় থাকবে? যত রোগ বাড়ছে, টোটো বাড়ছে, টোটো বাড়ছে, রোগ বাড়ছে। তো আমি এটা বাবা মাই শেখায়। আমি 11 কিলোমিটার প্রত্যেকদিন হেঁটে স্কুল যেতাম, আসতাম, টিউশন পড়তাম, যা কিছু হতো, 11 কিলোমিটার প্রত্যেকদিন হিসাব ছিল। আচ্ছা, হাঁটতেই হবে। আজকের দিনে একটা ছেলে, সে মানে 5 মিনিট হাঁটতে পারে না, টোটো লাগবে, পয়সা চাইবে। তো এই তার হেলথ কোথায় যাবে? হেলথ আজকের দিনে ইনডোর গেমই শুধু আছে, মোবাইল। সবচেয়ে আর একটা বড় হচ্ছে, বাচ্চাকে আমি জন্ম তো দিয়েছি, বাচ্চাকে মোবাইল দিয়ে দিয়েছি, মোবাইল নিয়ে ভুলে থাকবে, মোবাইল নিয়ে পড়ে থাক। একটা মানসিক রোগ হয়ে গেছে বাচ্চা। ট্রেনে আস্তে আস্তে আমার পকেটে মোবাইল একটা বাচ্চা তুলে নিয়েছি। আমি বললাম, আপনার তার দাঁড়িয়ে পরিবার পুরো ছিল, বললাম আপনাদের কি স্বভাব ছেলে তৈরি করেছেন, আমার মোবাইলে হাত দিচ্ছে। তখন তাকে বকলাম, বললাম ওকে বকবেন কেন, আপনারা অভ্যস্ত কিছু একটা মোবাইল বাবা মা দিয়ে দেয়, ওটা নিয়ে খেলে, খাবার খাচ্ছে না মোবাইল নিয়ে। এই মোবাইলটাও হচ্ছে জীবনের। আমি একটা ফ্ল্যাগ হোস্টিং এর জন্য 15 আগস্ট একটা স্কুলে গিয়েছি। আচ্ছা, ছোট ছোট বাচ্চা, পকেটে অনেক চকলেট আমি নিয়েছি, আর ছোট ছোট বাচ্চাকে দিচ্ছি আর বলছি, তুই কি হবি? আমি ডাক্তার হব। তুই কি হবি? আমি মাস্টারমশাই হব। তুই কি হবে? ইঞ্জিনিয়ার হব। একটা মেয়ে, বাচ্চা মতো মেয়ে, ও বলছে আমি মোবাইল হব। আমার তো শুনে, কি বললি তুই? আমি মোবাইল হব। কেন তুই মোবাইল হবে? না, আমি মোবাইল হব। ওই বাচ্চাটা এক্সপ্লেন করার মতো ওর বাবা মাকে ডেকেছি আমি, যে এ বলছে, সবাই বলেছে আমি শিক্ষক হব, ইঞ্জিনিয়ার হব, এই বাচ্চাটা কেন বলছে আমি মোবাইল হব? তখন চকলেট ওকে 3-4টা আরো দিই। আচ্ছা, তারপরে ওর বাবা মাকে ডেকেছি, সাইডে দাঁড়িয়ে আছে। তারপরে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা কেউ তোকে বকবে না, কিচ্ছু বলবে না, তুই মোবাইল কেন হবে? বলে, আমি যদি কাঁদি না, আমাকে কোলে নেয় না,
মোবাইল যদি বাজে আমাকে ছেড়ে দিয়ে মোবাইল তোলে, মানে কত গভীরে সাবকনসিয়াসে আঘাত করছে ওই বাচ্চাটার। ওর জীবনে কি করবে? ও কি আমি খুব ভালো বাচ্চা হবে? ও তো ভালোবাসা থেকে, মানে স্বামীজি বলছে যে বিদ্যাতেও কিছু হবে না, অর্থকেও কিছু হবে না, যশেতেও কিছু হবে না, ভালোবাসায় সব হবে। আমাদের ভালোবাসারই অভাব আছে একটা সংসারের মধ্যে। ভালোবাসা জিনিসটাই এখন বদলে গেছে। হিউম্যানিটি, কম্প্যাশন এন্ড সিভিক সেন্স জরুরি আজকের দিনে আপনার মতে? একবারে। স্যার 30 বছর চাকরি করলেন, নানা অভিজ্ঞতা হলো, তারপর যখন রিটায়ার করলেন, রিটায়ারমেন্টের পর প্রথম ধাক্কা কি খেলেন? ডেলি হ্যাবিটে বা অন্য কিছুতে? প্রথম ধাক্কা আমি যখন বাড়ি এলাম, আমার সবচেয়ে আমার নেটিভ, আমার যেখানে জন্ম হয়েছে, আমার ওই টানটাই বেশি আছে। আচ্ছা। যেখানে জীবনে আমার মানে বিভিন্ন জায়গায় ঘুরেছি, অত্যাধুনিক জীবনযাত্রা করেছি, কিন্তু আমার রিটায়ার করার পর মনে হলো যে টাকার থেকে মানুষ বড়। টাকা তো থাকবে কিন্তু মানুষ পাবো না। চলো দেশের বাড়ি, ওখানে বাড়ি ঘর করলাম। প্রথম দেখলাম গ্রামের মধ্যে জলের অভাব। নালা, জলের অভাব। জলের ব্যবস্থা করতে, মানুষকে জল দিতে হবে। তারপরে ওর পিছনে কাজ শুরু করলাম। আপনি তো কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান নন, কিচ্ছু না, আমি রাজনীতির লেভেলেই নেই, রাজনীতিক কালারেও। কিন্তু মনে হলো এটা আমাকে করতে হবে, এটা করতে হবে না, সোলজার ইজ নেভার অফ ডিউটি। হ্যাঁ, একবার এটা সোলজারের ডিউটিও নয়, তবু আমাকে মানুষের কাছে জল দিতে হবে। গ্রামের লোককে ডাকলাম। আচ্ছা। গ্রামের লোককে ডাকলাম যে তোমরা এত জলের জন্য কষ্ট পাচ্ছ, আমি একটা কিছু লিখছি, একটা বোর্ড তৈরি করছি। বোর্ড বলতে আমি একাই, অন্য কোনো কেউ বোর্ড টোড নেই। আমি লিখছি কিছু, এইটা নিয়ে আমি যাব, তোমরা সিগনেচার করে দেবে ওই ইয়েতে। সবাই এবারে সবাই বললো হ্যাঁ, কেন করবো না, তুমি যদি জলের ব্যবস্থা করো। তো 200টা সিগনেচার করা হলো, একটা সার্কুলার বোর্ড মানে রেজুলেশন আমি লিখলাম, লিখে সোজা কলকাতা। আচ্ছা। কারোর সঙ্গে কিচ্ছু না, একবারে সেক্রেটারি লেভেলে। যেহেতু আমার একটা আর্মির পরিচয় আছে, মানুষ আমাকে এতটা হ্যান্য করবে না, তো সোজা সেক্রেটারি লেভেলে। কিন্তু যাই কিছু হোক না কেন, একটা তো আমার রাজনৈতিক ছাপ দরকার, সেটা আমার কোনোদিনই নেই। তবু আমি ছাড়লাম না। 2014 জুন মাসের 2013 থেকে 18 নভেম্বরের পর্যন্ত এই ফাইলটা নিয়ে আমি বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরেছি, ফাইলটা হাতে করে নিয়ে। 2018 গিয়ে ফাইনালি আমাকে অ্যালট করে দিল 3,34,76,000 টাকা। আচ্ছা। তখন এবার আমার যখন অ্যালট হয়ে গেল, জমির জন্য ব্যবস্থা হয়ে গেল, জমিরও ব্যবস্থা করে ফেললাম। তারপরে যেখানে পাম্পিং মেশিন, পাম্পিং মানে চাকরি দেবো। ওকে। যাদের অন্য সব এলো, চাকরি ভরসা ছিল না, কিন্তু আমাকে মানুষ ভরসা করলো যে আমার জমি নাও, আমাদের ছেলে চাকরি দাও। তো আমি ওখানে 3 জনের চাকরির ব্যবস্থা হয়ে গেল। ওর হলো আজকে 1700 পরিবার, 1 পয়সা খরচা হয়নি। প্রত্যেক মানুষের ঘরে জল যায় না। কংগ্রেস বলে কেউ আছে, না সিপিএম বলে কেউ আছে, না বিজেপি বলে কেউ আছে, না অন্য কোনো জাত বলে কেউ আছে। গরিব থেকে গরিব আর বড় লোক থেকে বড় প্রত্যেক ঘরে জল যাবে। আপনি একটা প্রবলেম দেখলেন, সিস্টেমের বিরুদ্ধে কমপ্লেন করলেন না, চুপচাপ বাড়িতে বসে থাকলেন না, ওটাকে সলভ করতে লেগে গেলেন। এটা কি আর্মির থেকে এই ইয়েটা পাওয়া? আর্মিতে অনেক কিল্ড করতে হবে। আমাদের বলে না, এক গুলি এক দুশ্মন, কিল করতে হবে, তাকে মারতে হবে। আমি যে কাজটা নিই সেটা মারতে হবে, শেষ করতে হবে। এবং সেটার জন্য আপনি প্রায় 5 বছর লেগে থাকে। আমি ওই যে নিউ বিল্ডিং সেক্টরিতে আসতাম, এখানে ইঞ্জিনিয়ারে, ও ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারে আমি দাগ কাটতাম। আচ্ছা। 28শে ফেব্রুয়ারি এসেছে, কেটে দিলাম। স্যার 28শে মার্চ আসবো ফের। ওকে। ঠিক 28শে মার্চ যেতাম, স্যার এসে গেছি, কত দূর কি হলো? না না, আপনার এখনো কিছু হয়নি। এইরকম করে করে 5টি বছর আমি ঘুরেছি। অবশেষে আপনার মিশন সাকসেস। মানে ওরা মানে স্বেচ্ছাই দেয়নি, লজ্জায় দিয়েছে। যে আর মানুষটাকে ঘোরানো যাবে না। আমি বলেছিলাম যে এই কাজটা যখন তখন না হচ্ছে না, আমি মরে যাওয়ার আগে পর্যন্ত এই কাজটার পিছনে থাকবো। মরে গেলে তখন তার আসবো না। আমি যদি মরে যাই আপনার অফিসে আসবো না, কিন্তু বেঁচে থাকলে যতক্ষণ এই গ্রামের মধ্যে জল যাচ্ছে ততক্ষণে
থাকবো। তারপরে গ্রামের মধ্যে পাইপ বসলো, তারপরে বললো যে রাস্তায় কল বসাবে, না হবে না, বাড়ি বাড়ি দিতে হবে। প্রথম পশ্চিমবঙ্গ থেকে প্রথম আমার পিটিশন যায় সেন্ট্রাল গভর্নমেন্টে বাড়ি বাড়ি জলের। আর এখন পশ্চিমবঙ্গে প্রথম সজল গ্রাম 5টা মৌজা। ওকে, পশ্চিমবঙ্গে আর কোনো গ্রাম নেই। পিএইচ এর অর্ডার এলো, বাড়ি বাড়ি কল গেল। সেই এবার কল গেল তো কারেন্টের মধ্যে জল যাবে, মানে পাম্প বসিয়ে জল যাবে। তো সে মতো অবস্থায় পাম্প দুটো বসে গেছে, জল যাচ্ছে। এবার কারেন্ট চলে গেলে আর মানুষ জল পায় না। সেই নিয়ে আবার শুরু হলো, যেখানে ট্যাঙ্কি করতে হবে। 1,53,00,000 টাকা রিলিজ করে ট্যাঙ্কি করে আজকে ওই 5টা মৌজার মধ্যে ওই পাম্প থেকে জল যাওয়ার পাম্প তুলে দেয়। তারপরে কারেন্ট একদিন না গেলেও, যেমন সকালবেলায় কারেন্ট ছিল না, এখন স্টোর এখনো কানেক্ট করা যায়নি, ট্যাঙ্কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে আছে, কিন্তু জলের জন্য এটা কানেক্ট করা যায়নি। সকালবেলায় মানে 10 জনের আছে যে কারেন্ট নেই, জল পায়নি। আর এখন পঞ্চায়েতের তরফ থেকে কোনো কল নেই, টিউবওয়েল নেই রাস্তাতে, গ্রামের মধ্যে। এই জলই প্রয়োজন, আর কোথাও নেই। বড় লোক হলে সে সাবমার্সেল লাগাতে পারে, একটা গরিব মানুষ, সে জন মজুর খাটা মানুষ কোথায় খরচ করবে? তো এ প্রথম কাজ। আচ্ছা, তারপরে কাজ হলো এই থ্যালাসেমিয়া। আমার বাড়িতে প্রত্যেক বছরে রক্তদান শিবির হয় বাড়ি আসার পর। এটাও একটা মায়ের দেওয়া। আচ্ছা, 1979 আমি 9 ক্লাসে পড়ি। ঠিক আছে, 9 ক্লাসে পড়ি। তো তখন এই ডিজে বাজিয়ে সরস্বতী পুজো হতো না। আচ্ছা, কিংবা মানে সরস্বতী পুজো করার পর ওই মোড়ের মাথায় বসিয়ে চলে যেতাম, এরকম নয়। মানে পুজোর মতো হতো। বাড়ির কাকিমার, দিদির, বৌদির কাপড় নিয়ে এসে সেলাই করে, বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসে, যেমন হোক পাটকাটি দিয়ে যেমন সেলাই করে একটা পুজো করতে হবে, সারা রাত জাগতে হবে, এখন পুজো করতে হবে, ব্রাহ্মণ আসবে। তো ওই রাত্রির বেলায় 12টার সময় আমার মা এসেছে, আমার গলিতে পুজো হচ্ছে, তোরা সারা রাত পুজো করবি, এত কষ্ট করছিস পড়াশোনার জন্য। তখন আমি বললাম, তুমি যাও না, তুমি এই মা সরস্বতী বিদ্যা দেবে, তো তখন যা কিছু করবো, এখন বলো না কিছু। বলে এই কাজটা শুনে নে, যখন বড় হবি তখন যা। তবু জীবনে যদি বড় চাকরি বাকরি পাস না, তুই অবশ্যই রক্তদান শিবির করিস। আচ্ছা, মানে আমার জীবনে 79 পড়ি, তারপরে কানলা কলেজে পড়তে পড়তে চাকরি পেয়েছি। মায়ের এই আদর্শ আমার সেদিন মানে বেঁধে গিয়েছিল যে রিটায়ার করার পর আমি আসবো। তো রিটায়ার করার পর ওই ব্লাড ডোনেশন ক্যাম্প আমার বাড়িতে হয়, মানে স্কুলে হয়, সব আমার এই অ্যারেঞ্জমেন্টে। এক ভদ্রলোক এলো, বললো, আপনি ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, থ্যালাসেমিয়া কেন করেন না? আমি থ্যালাসেমিয়া সম্বন্ধে বুঝি না, যে জিনিস বুঝি না সেটা করি না। আচ্ছা, বলে আপনি করুন, আমার ডাক্তার আসবে, টিম আসবে, বুঝিয়ে দেবে। তখন আমার গ্রামে প্রথম থ্যালাসেমিয়া 14ই জুন এরকম 2015-তে হয়। আচ্ছা, 14তেই হয়। তো মে না জুন মাস ছিল, এরকম ডেটটা ঠিক মনে নেই। তো ওখানে 66 জনের থ্যালাসেমিয়া টেস্ট হয়, ব্লাড টেস্ট হয়, রক্ত পরীক্ষা হয় থ্যালাসেমিয়ার জন্য। ওখানে 7 জন কেরিয়ার বেরোয়। আপনার গ্রামে কেরিয়ার বেরোয়, আমি একজন কেরিয়ার। ওকে, তো কেরিয়ার বেরোয় তখন। এবং এটা আপনি টেস্টের আগে জানতেন না? আচ্ছা, না, আমি যখন বিয়ে করেছি আমি টেস্ট করেছি। ওকে, সেটা তখন মানে ছিল, মানে বিলকুল পয়সা দিয়ে করাতো, এখন সরকারি হয়ে গেছে। তো যখন এবার কেরিয়ার, আমি কাউকে বলতামও না যেটা কেরিয়ার, তো কোনো ব্যাপার নেই, কেরিয়ার আছে, নর্মালকে বিয়ে করতে হবে। তো সেই মতো অবস্থায় কেরিয়ার বেরোয়। তখন ওরা বলে যে আমি তো জানি না, তো আমি পরে এটা টেস্টের মধ্যে জানতে পেরেছি। তখন এবার এই মতো অবস্থায় ওরা বলে যে কেরিয়ার গুলো যদি কেরিয়ারকে বিবাহ করে, তো একটা থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ প্রবল সম্ভাবনা থাকে, প্রবল। ঠিক। তো তখন এর থেকে আর কিচ্ছু নেই, বলে না। এবার এই থ্যালাসেমিয়া বাচ্চাটা যখন জন্মগ্রহণ করছে, তার রক্ত উৎপাদনের ক্ষমতা থাকে না শরীরে, তাকে 6 মাস বয়স থেকে রক্ত দিতে হয়।
এত বড় কাজ, রক্ত তো প্রোডাকশন নেই, কোনো ফার্মা কোম্পানি তৈরি করতে না, কোনো ফ্যাক্টরি নেই, মানুষের শরীর থেকে রক্ত দেয়, এই থ্যালাসেমিয়া বাচ্চাগুলো রক্ত দেবে তবে বাঁচবে? বলে হ্যাঁ তাই তো হয়। সেই মুহূর্ত থেকে স্ট্রাইক হয়ে গেল যে যতদিন বেঁচে আছি না, এই থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা টেস্ট করব, পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাব, এদের HPLC টেস্ট করাবো। তার জন্য প্রথম আমাদের খুব কষ্ট পেতে হতো। আর একটা কষ্ট হচ্ছে, সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, এই থ্যালাসেমিয়া বাচ্চাকে নিয়ে আমি মানে সবাইকে এটা রিকোয়েস্ট করি, অনুরোধ করি, সাবধান করানোর চেষ্টা করি যে কিছু মানুষ আছে যে সমাজ বিরোধী কাজ করে, এই থ্যালাসেমিয়া বাচ্চা নিয়ে দেখবেন ট্রেনে, বাসে, অলিতে গলিতে, গ্রামে গঞ্জে টোকন নিয়ে পয়সা তোলে। তারা চোরের দল, তারা সম্পূর্ণ চুরি করে আর ওই পয়সাটা তার নিজের সংসার চালায়। এটা ভ্রষ্টাচার, দুর্নীতিগ্রস্ত আর অতি নিকৃষ্ট ধরনের কাজ। যে মরে গেছে তাকে নিয়ে বিজনেস করে। এই একটা সবচেয়ে ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের দুর্নীতি কাজ, এটা বন্ধ হওয়া দরকার। তখন আমার এই স্বাস্থ্য ভবন, স্কুল, কলেজে আমি গেলাম যে এই কাজটা করতে হবে। তখন আমি 47টা স্কুলে যখন গেলাম, তখন স্বাস্থ্য ভবন আমার নজরে পড়লো। আচ্ছা, সচিব ছিলেন রাজীব সিনহা, আমার টেলিফোন দিয়ে ওনার সঙ্গে কথা হলো যে প্রবলেম হয়েছে, এই প্রবলেম আসছে, আপনি চলে আসুন আমার অফিসে, একটা পিটিশন করুন ওখান থেকে, আর আপনার অফিসে আসুন, আপনার যা প্রবলেম শোনান। তখন ওই মিটিং এ হলো যে এই ইউনিট এরা করেছে, এক চাকা সিদ্ধেশ্বরী ক্লাব কতগুলো ইউনিট এখন করেছে এটা থ্যালাসেমিয়া ক্যাম্প। তখন আমরা ছিলাম 47টা স্কুল কলেজে করে দিয়েছেন। আচ্ছা, তখন ওদের নজরে পড়লো, তখন পারমিশন দিল। আমি বললাম যে প্রথম প্রবলেম হচ্ছে যে মানুষের স্কুলে যখন যাই হেডমাস্টার বারণ করে দেয় রক্ত নেওয়া যাবে না, ওকে, পারমিশন নেই। আর কোনো গার্জেন এসে যদি অবজেকশন করে আমার মেয়ের কেন রক্ত নিয়েছেন, আমি ঠিক জবাব দেব। তখন রাজীব সিনহা একটা অল পশ্চিমবঙ্গের DI কে একটা চিঠি করলো যে 9 থেকে 12 পর্যন্ত 100% থ্যালাসেমিয়া টেস্ট করতে হবে, সেই কপি আমাদের একটা দিল। তখন আর আমার কোনো অসুবিধা ছিল না। আজকের দিনে 139টা স্কুলে আমরা থ্যালাসেমিয়া টেস্ট কমপ্লিট করে দিয়েছি, 17,000 ছেলে মেয়ের। এটা একটা ভারতবর্ষের সবচেয়ে বড় জিনিস। যদি পোলিও আজকের দিনে নেই, আরো 10 বছর পরে থ্যালাসেমিয়া রোগটাই বাদ থাকবে না। এই থ্যালাসেমিয়া বাচ্চার জন্মগ্রহণ করা, রক্তর কোনো ফ্যাক্টরি নেই, উৎপাদন ক্ষমতা নেই, কতদিন মানুষ রক্ত দেবে? ঠিক। আর রক্ত দিতে মানুষ চাইতে পারবে, রক্ত কেউ দেয় না। এই আমি রক্তদান শিবির করি, ম্যাক্সিমাম কানলা হসপিটালে বছরে 400 ইউনিট রক্ত আমি থ্যালাসেমিয়া এই ইয়ের জন্য করি, মানে রক্তদান শিবির করে করে তাদের জমা করি। আমার কাছে 126টা থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। সকাল হলেই তাদের টেলিফোন চলে আসে, স্যার আজকে রক্ত পাওয়া যাবে তো? মানে হুগলি আছে, নদিয়া আছে, পূর্ব বর্ধমান আছে, এইগুলো সব আমার এরিয়ার মধ্যে পড়ে। এইগুলো কালনা হসপিটালেও আসে, যখন নদিয়াতে হয় কৃষ্ণনগরে বলি, হুগলি তাহলে ইমামবাড়া হসপিটালে করি। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এখন এই থ্যালাসেমিয়া হচ্ছে আমার জীবনের একটা বড় মিশন, যে যতদিন বাঁচবো থ্যালাসেমিয়া যতক্ষণ না পর্যন্ত ম্যান্ডেটারি হচ্ছে ভারতবর্ষে, ততক্ষণ ছাড়বো না। ম্যান্ডেটারি করতেই হবে ভারতকে, কারণ না করলে পরে 400 কোটি টাকা ভারতবর্ষের এই থ্যালাসেমিয়া বাচ্চার জন্য খরচা হয়। এবার 400 কোটি টাকা যে খরচা হচ্ছে, যদি থ্যালাসেমিয়া বন্ধ হয়, বন্ধ করার কিচ্ছু নেই, শুধু আমার জন্ম সার্টিফিকেট তৈরি হয় না, ওইখানে শুধু টেস্ট করে লিখে দেয়া থ্যালাসেমিয়া কেরিয়ার, ইয়েস আর নট, একটা প্রজন্মেই পুরো প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে। যে আমি কেরিয়ার, আমি আর একটি কেরিয়ারকে বিবাহ করব না। ঠিক। আমি তো এমনকি যারা রেজিস্ট্রি ম্যানেজ করে তাদেরকেও বলি যে থ্যালাসেমিয়া রিপোর্ট করুন। যারা এই matrimony.com আছে, থ্যালাসেমিয়ার বাচ্চা কেরিয়ার আছে, তাদের বলুন। কারণ একটা থ্যালাসেমিয়া রোগী সে কোনোদিন মা হতে পারবে না, তার কোনোদিন বন্ধু হবে না, সে কোনোদিন প্রেম করতে পারবে না, সে জীবনটা তার মানে এইভাবেই কাটবে, বাবা মা যতদিন আছে কাটবে, তারপরে সে এইভাবেই চলে যাবে। তার জীবনটা জীবন নয় তার। আজকে আমাদের 3,000 মতো, তারও বেশি আমাদের থ্যালাসেমিয়া রোগী আছে,
তাদের ভবিষ্যৎ কিচ্ছু নেই, জিরো। তো এই থ্যালাসেমিয়া জিনিসের জন্যই আমার আর একটা ভারতবর্ষের সঙ্গে আমার নিজের সঙ্গে লড়াই। ওই যা পুরো সমাজ মানে ঠিকুজি বিচার নয়, থ্যালাসেমিয়া রক্ত পরীক্ষা করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তবেই ভারতবর্ষ থেকে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়ে উঠবে। প্রথমত স্যার আপনার এই মিশনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবং নিশ্চয়ই আপনি সফল হবেন। এবং আপনার এই মিশনে আমরা আড্ডা 24/7 পরিবার, স্কিল বাংলা পরিবার যেভাবে যুক্ত হতে পারি, অ্যাওয়ারনেস স্প্রেড করা থেকে শুরু করে আমরাও সব সময় পাশে থাকবো, এটুকু কথা দিতে পারি। স্যার, অনেক কিছু ইন্সপায়ারিং কথা আপনার থেকে পেলাম, শুনলাম। লাস্ট একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, সেটা আপনার মানে 30 বছরের অভিজ্ঞতা আর্মি হিসেবে, তারপরও যুদ্ধ দেশ যেভাবে দেখেছেন, হ্যাঁ। আদর্শগতভাবে পাকিস্তান আমাদের এনিমি কান্ট্রি, হ্যাঁ। এবং কারণে অকারণে অলরেডি বেশ কয়েকবার পাকিস্তান আমাদের বিনা প্ররোচনায় অ্যাটাক করেছে, এবং ভারতবর্ষকে নিজের ডিফেন্স স্ট্রং করতে হয়েছে। নাম্বার 1, ভারতবর্ষের ডিফেন্স, এটা আপনি এত বছরে যা দেখেছেন, সেখানে আপনার কি মনে হয়েছে? ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, হয়েছে কিনা? ভারত আগের থেকে আরো স্ট্রং কিনা? নাম্বার 2, রিসেন্ট আমরা নিউজে দেখছিলাম জাস্ট 2 দিন আগে, পাকিস্তান ইন্ডিয়া বর্ডার বরাবর আর্টিলারি গান ডিপ্লয় করতে শুরু করেছে। ওদের দেশের ইন্টারনাল ক্রাইসিসে চলছে, সেটার থেকে সমস্যা মেটানোর জন্য একটা শর্ট টার্ম ইন্ডিয়ার ওপর অ্যাটাক, এরকম কিছু প্ল্যান ওরা করতে পারে। তো সেখানে ভারত বারবার কেন যে কোনো যুদ্ধে প্রায় জিতে যাওয়ার অবস্থায় গিয়ে ক্ষমা করে দিয়ে পিছিয়ে আসে? একবারে কোশ্চেনটা, ভারত, প্রথম কথা হচ্ছে ভারত আজকের দিনে যে দাঁড়িয়ে আছে, ভারত ডিফেন্স সাইড থেকে প্রচুর স্ট্রং। আচ্ছা, পাকিস্তানের কম্পারিজনে আপনি যদি বলেন? পাকিস্তান তো মানে মুঠভের লড়াই, ঘোষাঘষির মধ্যে মুখে মানে সৈনিক যদি হাত মুঠভের করে, যাকে আমরা গুতোগুতি বলি, তাতে পাকিস্তান হেরে যাবে, গোলারও দরকার নেই। বেশ। প্রথম হচ্ছে যে ভারতবর্ষের এখন যে ডিফেন্স সিকিউরিটি আছে, ডিফেন্সের যে ইকুইপমেন্ট আছে, যেভাবে ডেভেলপ করছে, যে কোনো দেশের সঙ্গে আমাদের ডিফেন্স অনেক উপরে আছে, উন্নতি। এখন নতুন একটা হচ্ছে যে আমাদের এমন একটা ভারতের নিজের তৈরি করা জিনিস চলছে, কোয়েট্রাম বলে একটা জিনিস বেরিয়েছে, যে কোনো অবজারভেশন ও নিজের মেশিনের মধ্যে ধরে ফেলতে পারে। ওকে। পাকিস্তানে লেআউট, ইন্টারনাল লেআউট করতেই পারে, তাদের কোনো, তাদের নিজের জায়গায় যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু ওই কোনো ব্যারেলটা যদি আমাদের ইন্ডিয়ার দিকে ঘুরিয়ে দেয়, তো ওরা তো তখনই মারা যাবে, নিঃসন্দেহে কোনো বাধা নেই। যে আমরা যদি একটা আঁচড় আমাদের গায়ে লাগে না, আমরা 10টা আঁচড় দেবে পাকিস্তান। পাকিস্তানের প্রতি আমাদের যে আক্রোশটা আছে, সেটা প্রত্যেক সৈনিকের নয়, প্রত্যেক মানুষের আছে। ঠিক। সৈনিক তো তার ডিউটি করবেই, মানে আমার 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 যে কর্তব্য, একটা সৈনিকের যে কর্তব্য, আমাদের দেশ রক্ষার জন্য আমার নিজের জীবন আহুতি দেবো, এটা আমাদের মানে গীতা ছুঁয়ে বলতে হয়। ওকে। কোনো চাকরিতে এরকম নেই না, কিন্তু আমরা যখন শপথ নিয়ে আমাদের ফাইনাল স্টেপ হয়, তখন গীতা ছুঁয়ে আমাদের বলতে হয় যে আমাদের জীবন আমি বিপন্ন, যে কোনো মুহূর্তে, জলে বাতাসে, যে কোনো আগুনেতে, যে কোনো সমুদ্রে, যেখানে যাবে, আমি ওকে দিয়ে ভয় খাবো না, আমি দেশের জন্য লড়বো। এটা গীতা ছুঁয়ে বলতে হয়, শপথ পাঠ করতে হয়। তো এটা হলো। আর আরেকটা কোশ্চেন আছে যে লড়াই তো শুধু সৈনিকই, গরিব মানুষের ছেলেরাই নয়। আমি সৈনিক হয়েও আমি লড়াইকে অ্যাকসেপ্ট করি না। এই 527 জন ভারতবর্ষের বীর সৈনিকদের মারা গেছেন, তার সঙ্গে কতজন অ্যাটাচ আছেন? অবশ্যই তার পরিবারের ভাই আছে, বোন আছে, দাদা আছে, ওয়াইফ আছে, তার সন্তান আছে, মা বাবা আছে। মানে সেই কষ্টটা, সেই ব্যথাটা সেই সৈনিকের পরিবারই গ্রহণ করে, অন্য কারো কেউ গ্রহণ করতে পারে না। আমরা সহানুভূতি দিতে পারি, কিন্তু তার পাশে দাঁড়াই কতটুকু। তো সেই জন্য লড়াই কোনো সৈনিক চায় না। যত তাড়াতাড়ি শান্তিতে ফিরে আসুক, দেশ শান্তিতে থাকুক, এটা চাই।
লড়াই করে কিছু দিন হবে না। ক্রোধ হচ্ছে শান্তিকে গ্রাস করে। আমি যদি ক্রোধ দেখাই না, আমার যে শান্তি আছে না, সব পণ্য গ্রাস করে নেবে। কিছুক্ষণ পরে সেটা ভাবা যাবে যে ক্রোধটা না দেখালে মনে হয় এই ঘটনা ঘটতো না। ঠিক। তো সেই কারণে লড়াই, ডিফেন্স একবারে 100% আমাদের ইন্ডিয়া খুব স্ট্রং। বেশ, অনেক ধন্যবাদ স্যার। এতগুলো ঘটনা, আপনার নিজস্ব এক্সপিরিয়েন্স, এত বছরের আপনার নিজের জীবন বোধ সবকিছু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের স্কিল বাংলা আড্ডা 24/7 সময় দেওয়ার জন্য। আরেকটা কোশ্চেন আমি বলছি, কার্গিলের সবচেয়ে স্মরণীয় দিন, দুঃখের দিন, এখনো আমার মানে চোখ বুঝলে চোখের সামনে সম্পূর্ণভাবে ভেসে ওঠে, সেটা হচ্ছে 22শে জুন বেলা 11টা। আচ্ছা। আমাদের এফজি হাট অফিসের পাশে একটা পাকিস্তানি গোলা আসে পড়ে। তা আমরা অফিস থেকে বেরিয়ে গিয়ে ছত্রভঙ্গ হয়ে 12 জন আমরা এদিক ওদিক বসে পড়ি। তো গোলাটা এতই কাছে ছিল তখন, আমার এফজি হাটের পাশে ছিল, আমার স্প্লেন্ডার আমি হাতে তুলে, গরম সিলিন্ডার হাতে তুলে ঘষছিলাম। আচ্ছা। হ্যাঁ, স্প্লেন্ডার আমি পেয়েছি, তুলেছি, আমার এফজি হাটের সামনে পড়েছে, আমি ঘষছি। আমি বললাম আজকে আমার বউটা সাদা শাড়ি পরবে, মানে আমার বন্ধু মানে আর যারা সব ছিল, কলিগ ছিল, তাদের আমি বললাম এবার বউগুলো সাদা শাড়ি পরবে, আজকে আর কোনোদিন, আজকে ওম নমঃ শিবায় হয়েই যাবে, আমাদের দেশের জন্য বলিদান আজকে মনে হয় শেষ, আর তোদের সঙ্গে দেখা হবে না। বলে না না কিছু হবে না, ও এসেছে, ঠিক হয়ে যায়, চলো এদিক ওদিক হয়ে যায়। কিন্তু ওই মুহূর্তে 5 মিনিটের মধ্যে একজন ক্যাপ্টেন প্রবীর সিংহ রায় ছিলেন, তো ওনাকে বললাম আপনিও চলে আসুন। বলে না একটু পরে যাচ্ছি, তোমরা যাও। তো আমরা বসে আছি আর উনি এলেন, উনি দাঁড়িয়ে আমার হাতে যে স্প্লেন্ডারটা ছিল ওনাকে ছুড়ে দিয়েছি, দেখুন এটা গেলে পরে আপনার বউ সাদা শাড়িই পরবে। আমি কিন্তু মরতে চাই না, আমার বউকে সাদা শাড়ি পরাতেও চাই না, আমার 7 বছরের মেয়ে আছে টুকটুক, তার কথা বারবার মনে পড়ছিল। ইন দ্য টাইম পাকিস্তানের একটা গোলা এলো, ওনার মাথার উপর দিয়ে আগে গিয়ে পড়লো। আচ্ছা। ওইখানেই মানে মুহূর্তের মধ্যে আমি যার সঙ্গে আগে কথা বলেছি 9 জন শহীদ হয়ে গেলেন আমার সামনে, চোখের সামনে 9 জন শহীদ হয়ে গেলেন। আমার পাশে যিনি বসেছিলেন তার অর্ধেকটা আমার কাছে আছে আর অর্ধেকটা দূরে পড়ে আছে। মানে শরীরগুলো এমন অবস্থায় ঘটেছে, তার হাত, তার শরীর আর নিজের শরীরের সাথে হাত লাগানো যাবে না, তার মাথা কোথাও, ভুঁড়ি কোথায়। আমি উঠে দেখে খুব কাঁদছি, আমি শুয়ে পড়েছিলাম, গোলা এলে আমাদের নিয়ম আছে গোলা এলে শুয়ে পড়তে হয়, তো শুয়ে পড়েছি, আমি উঠে খুব কাঁদছি। ওই প্রবীর সিংহ রায়কে আগে দেখছো পড়ে আছে বরফের উপরে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, পড়ে আছে। তো আমি সুস্থ আছি, আর কেরালার একটা কৃষ্ণা কুমার বলে ক্লার্ক ছিলেন, উনি সুস্থ আছেন। তা প্রবীর সিংহ রায়কে চিৎ করেছি আর কান পেতে শুনেছি, কানতে কানতেই শুনছি ওনার শ্বাস চলছে। আচ্ছা, ওকে আমি কৃষ্ণা কুমার বলছি, কৃষ্ণা তুই একে ধর, পা ধর, আমি মাথা দুটি টানতে টানতে আমার নিচে পর্যন্ত নিয়ে যাই, বেঁচে আছে। বললে না স্যার ছেড়ে দিন, ও মরে গেছে, ওকে এখনই আবার একটা গোলা আসবে, আমিও মরে যাবো, আপনিও মরে যাবেন। না তুই একটু ধর, ওখানে অক্সিজেনের কম, ওজন তোলা যায় না, -40 চলছে, মানে অবস্থা খুবই সঙ্গীন। তবু কষ্টে ওকে টানতে টানতে নিচে পর্যন্ত তুলে নিয়ে গেছি। আজকে উনি বেঁচে আছেন, কিন্তু ওর মানে চোয়ালের 8টি দাঁত ভেঙে গেছে, লিকুইড খেতে পারে, মুখটা একটু বেঁচে গেছে। আমার সঙ্গে এখনো নিয়মিত কথাবার্তা হয়। তো ওই দিনটা আমার কাছে এই কার্গিল লড়াইয়ের সবচেয়ে বড় দুঃখের দিন ছিল, যে আমাদের জীবনের মানে মানুষের জন্য কাজ করাতে গেলে পরে যে নিজের জীবনকে এইভাবে বলিদান করতে হয়, সেই সৈনিকের ইউনিফর্মের সেদিন মাধুর্যটা বুঝতে পেরেছিলাম। আর একটা জিনিস, যে মৃত্যু এমন একটা জিনিস, যতক্ষণ আমি আছি কেউ ঠেকাতে পারবে না, থাকবো, যতক্ষণ আমার সময় চলে যাবে কেউ আটকাতে পারবে না, আমি চলে যাবো।
মানে আমার পাশে জীবনে এই কাজগুলো, যে কাজগুলো আমাকে দিয়ে আজকে এই ঠাকুরমা স্বামীজি করাচ্ছেন, আমি করছি, এটা মায়ের কাজ আমার। তো সেই কারণে আমাকে এই কাজগুলো করতে হবে বলে বাঁচিয়ে রেখে দিয়েছে, আর কিছু দরকার নেই। এই কাজগুলো আমি চাকরি পেয়েছি, চাকরি 11 দিন করে দিই, তারপরে বড় চাকরি পেয়েছি, তাও করতে যাই। অবসরের পরে আমি দুটো চাকরি পেয়েছি, দুটোই করিনি। আর প্রথম তো 11 দিন করেছিলাম, সেটাও ছেড়ে দিয়েছে, তারপরে তো করিনি আর। না, যে কদিন বেঁচে আছি মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের জন্য বাঁচবো, আর কোনো দরকার নেই। এই আমার কর্মক্ষমতা, আমার জীবনযাত্রা মানুষের জন্য সঁপে দিয়েছি, যে কদিন বাঁচি। আমাদের মানে এমন কি আছে, এই জীবিত অবস্থায় আমি আছি, আমার পুরো গ্রামবাসী সবাই মিলে আমার একটা মূর্তি লাগিয়ে রেখে দিয়েছে। আমি দেখেছি এটা ছবিতে। তাহলে তারা কোন ভাবনায় লাগিয়েছে? ঠিক, যে আমাকে বললো যে এটা কিছু লিখতে হবে, করতে হবে। আমি বললাম, দেখ কি করবি, একটা বডি লাগিয়ে দে। বলে ওটা তোমার দেখতে হবে না, ওটা আমরা করে নেবো। আচ্ছা, তো সেটা করে দিয়েছে। কার্গিল আরেকটা হচ্ছে যে এই 527 জন যে চলে গেছে তাদের উদ্দেশ্যে আমার একটা কার্গিল স্মৃতিসৌধ আছে, যা ভারতবর্ষের তৃতীয়। কোথায় এটা? এটা কালনাতেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের এক, আর ভারতবর্ষে তো প্রথম হচ্ছে, ভারতবর্ষে প্রথম কার্গিল সেক্টরে আছে লাদাখে, লেতে। দ্বিতীয় হচ্ছে পন্ডিচেরিতে একটা আছে। ওকে। আর তৃতীয় হচ্ছে আমাদের কালনাতে, পশ্চিমবঙ্গের কালনাতে আছে কার্গিল স্মৃতিসৌধ। মানে এটা আমার জীবনের একটা প্রথম পাওনা, যে এই সৈনিক যারা আমার বন্ধু ছিলেন, যারা আমার সহপাঠী ছিলেন, যাদের আদর্শে আমি জীবনে অনেক কিছু পেয়েছি, তাদের কাছ থেকে, তাদের উদ্দেশ্যে এই স্মৃতিচারণটা আমি সবসময়, প্রত্যেক বছর আমার 26শে জানুয়ারি অনুষ্ঠান হয়। 2022 থেকে 24 থেকে এই উদ্বোধন হয়, আর 25 অনুষ্ঠান হয়েছে 26, প্রত্যেক বছরই 26শে জুলাই। নেক্সট ইয়ার 2027 সোমবার করছে 27শে জুলাই। আমি চাইবো যে আপনাদের কোনো ইচ্ছা হলে পরে ওই জায়গায় একবার অবশ্যই ভিজিট করে আসবেন। অবশ্যই। জয় হিন্দ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও খুব ভালো থাকুন স্যার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ।